আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ন্যারেশন সহজেই সমাধান করতে হয়। ন্যারেশন একটা ব্রডার টপিক, সব ধরনের ক্লাসের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্রডার টপিক হওয়াতে অনেকে অনেক ভয় পায়। আমি চেষ্টা করব ব্রডার টপিকটাকে শর্টকাটে কতটা ছোট করে এনে আপনাদের সাথে সহজেই বোঝানো সম্ভব হয়, সেইটাই চেষ্টা করব পুরো ক্লাসে। আশা করছি পুরো ভিডিও দেখলে আপনাদের ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, একটা কথা একটু বলে দেই, আমি চাইলে শুধু সূত্র দিয়ে 10 মিনিটের মধ্যে টপিকটা শেষ করে দিতে পারি, কিন্তু শুধু সূত্র দিয়েই যদি শেষ হতো তাহলে আজকে আপনাদের এই ভিডিওটা দেখতে হতো না। আমি প্রত্যেকটা সূত্রের উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। একটু বড় ভিডিও, আমি একটু আপনাদের কাছে অনুরোধ করব যে একটু ধৈর্য ধরেন, ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা চলেন আগে একটা প্যাসেজ ন্যারেশনের কোশ্চেন দেখি, কারণ আলটিমেটলি আমাকে প্যাসেজ ন্যারেশনই সলভ করতে বলে, সেন্টেন্স ন্যারেশন না। তো আগে একটা কোশ্চেনটা দেখে নিই। The student said, "We want to celebrate the victory of national debate competition." The headmaster said, "Why?" The student said, "We want to make it memorable in our life." The headmaster said, "Don't worry, I shall take all the necessary steps to arrange the function." Okay, এইটা হচ্ছে আমাদের একটা প্যাসেজ ন্যারেশন যেখানে অনেকগুলো সেন্টেন্স দেয়া আছে। মূলত এই কয়টাই থাকে, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা মূলত 3-4টা বা 5টা হায়েস্ট থাকে আর কি। 5 নম্বরের জন্য যেহেতু এটা আসে, আপনি এটা দুইভাবে শিখতে পারবেন, সেন্টেন্স আকারে প্যাসেজ আকারে। সবগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এটা হচ্ছে কোশ্চেন। এখন কোশ্চেনটা থেকে আমরা আসলে মূলত অ্যানালাইসিস করে আমাদের শেখা উচিত, কারণ আমরা যদি নাই জানি আমরা এক্স্যাক্টলি কী করতেছি তাহলে আমাদের এই জন্যই আমরা বুঝতে পারি না, আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো আগে এই কোশ্চেনটা অ্যানালাইসিস করি। তো এই কোশ্চেনটাকে আমরা আগে সেন্টেন্সে রূপান্তর করি, সেন্টেন্সগুলোকে আলাদা করি। যেমন প্রথম সেন্টেন্সটা ছিল, দ্য স্টুডেন্ট স্যাড উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ভিক্টরি অফ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা ছিল, দ্য হেডমাস্টার স্যাড হোয়াই। তৃতীয় সেন্টেন্স ছিল, দ্য স্টুডেন্ট স্যাড উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। আর চতুর্থটা, এখানে একটা ইনভার্টেড কমার ভিতরে 2টা সেন্টেন্স আছে। একটা ইনভার্টেড কমার হওয়ার কারণে বোঝা গেল যে 2টা সেন্টেন্সই একই ব্যক্তি বলছে এবং সেটা উল্লেখও করে দিয়েছে, দ্য হেডমাস্টার সেড। তো এটা একটা মূলত একটু সহজ উদাহরণ, কারণ অনেক সময় দেখা যায় কোশ্চেনে কোন বক্তব্য কার সেটা দেয়া থাকে না। তো 1-2টা বক্তব্যের যে বক্তব্য দিয়েছেন সে বলা থাকে। ধরেন সাপোজ দ্য হেডমাস্টার সেড, এই কথাটা না বলে জাস্ট হোয়াই দিয়ে দিল, তখন আমাকে বুঝে নিতে হবে আসলে এই প্রশ্নটা কে করলেন। তো প্রথমে আমার কাজ হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে 2জন ব্যক্তি খুঁজে বের করা, যে 2জনের মধ্যেই কথাটা কথোপকথন। এটা তো একটা আলোচনা, একটা ডিসকাশনটা হচ্ছে নিশ্চয়ই 2জনের মধ্যেই হবে। তো 2জন ব্যক্তিকে আগে খুঁজে বের করব, তারপরে আমরা ডিসাইড করব কোন বক্তব্যটা কার। যদি এরকমভাবে সরাসরি না দেয়া থাকে, যেমন হোয়াই, এই বক্তব্যটা যদি হেডমাস্টারের সেড এটা তো বলা আছে, যদি না থাকতো তাহলে আমাকে বুঝে নিতে হতো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের সেন্টেন্স আকারে কোন বক্তব্য কার যদিও দেয়া আছে। এখন আমাদের এই বক্তব্যগুলোকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আগে কিছু 2-1টা বেসিক জিনিস আমাকে আগে জানতেই হবে, নাহলে তো সমস্যা। একেবারে সহজ করলে তো হবে না, আগে জানতে হবে ন্যারেশনটা কী। আচ্ছা, তো মনে রাখবেন 2টা জিনিস। একটা হচ্ছে কেউ কাউকে কিছু বলে, অবশ্যই এটা একটা থাকবে যে 2জন ব্যক্তির মতো কথা হবে, একজন ব্যক্তি আরেকজনকে কিছু একটা বলবে। ওই যে বলছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা শর্টকাটে একটা জিনিস মনে রাখি, আরভি। তাহলে বারবার রিপোর্টিং ভার্ব বলা লাগবে না, আরভি মানে রিপোর্টিং ভার্ব। এটার মানে হচ্ছে কেউ একজন কাউকে কিছু বলে। আচ্ছা, এখন দ্বিতীয়টা হচ্ছে যে ব্যক্তিটা বলছে তার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, যেটাকে আমরা সংক্ষেপে RS দিয়ে বলতে পারি, রিপোর্টেড স্পিচ। তো 2টা জিনিস, একটা রিপোর্টিং ভার্ব যেটাকে আমরা আরভি মনে রাখবো, আর আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যেটা হচ্ছে RS। আচ্ছা, এই কথাটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে একটু দেখি একটা এক্সাম্পল। রহিম সেড টু নীলা, আই ওয়াজ সিক। এখন এখানে দেখেন রহিম একজন ব্যক্তি, নীলা আরেকজন ব্যক্তি। তো রহিম নীলাকে বলছে,
আমরা আগেই দেখেছি কেউ কাউকে কিছু যখন বলে তখন এটা রিপোর্টিং ভার্ব হয়ে যায়। এবং তার রহিম কি বলল, আই ওয়াজ সিক, মানে রহিম সিক ছিল, রহিমের বক্তব্য এটা। তাহলে রহিমের যে বক্তব্যটা, ওই বক্তব্যটাকে আমরা বলা হয় রিপোর্টেড স্পিচ বা আরএস। তাহলে এই অংশটুকুকে বলা হবে এই আরভি মানে রিপোর্টিং ভার্ব, আর এই অংশটুকু আই ওয়াজ সিক, এই অংশটাকে আমাদের জন্য হয়ে গেল রিপোর্টেড স্পিচ। আশা করি বুঝতে পেরেছেন যে একটা সেন্টেন্সে দুটো অংশ থাকে, একটা হচ্ছে কেউ কাউকে কিছু বলে, আর একটা হচ্ছে তার বক্তব্য। তাহলে যেই বলে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব মানে আরভি, আর যার বক্তব্য যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বা আরএস। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, আরএস এর ক্ষেত্রে একটা দেখেন একটা নোট আছে, সেটা হচ্ছে একটা ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক। এই যে একটা ইনভার্টেড কমা দিয়ে এই বক্তব্যটা আটকানো থাকে, তো এইটা আমাদের বুঝতে সুবিধা হবে। আরএস মানেই হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে থাকবে। আচ্ছা, এবার আসেন, বক্তব্যটি যেভাবে বলেছে ঠিক সেভাবেই যদি দেয়া থাকে বা সরাসরি সেভাবেই যদি থাকে তাহলে আমরা সেটাকে ডিরেক্ট বলি। এই যে দেখেন ইনভার্টেড কমা আছে, তার মানে আমার বক্তব্য, আমি যা বলছি, আমি যা বলেছিলাম হুবহু সেই অবস্থায় যদি দেয়া থাকে তাহলে সেটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবং সেটাকে আমরা ডিরেক্ট বলবো, ডিরেক্ট ন্যারেশন বলবো। বক্তব্য যেভাবে আছে বা যেভাবে বলেছে সেভাবে যদি সরাসরি না দেয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনডিরেক্ট। মানে আমি যদি তার বক্তব্যটাকে সে যেভাবে বলছে এভাবে না বলে আমি আমার মতো করে বলি, সেটাই হয়ে যাবে ইনডিরেক্ট। আচ্ছা, এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। যেমন একটু আগে আমরা দেখেছিলাম এক্সাম্পলটা, রহিম সেড টু নীলা আই ওয়াজ সিক। তাহলে আই ওয়াজ সিক, এখানে আমি হচ্ছে অসুস্থ, এটা কে অসুস্থটা কে, নীলা অসুস্থ না রহিম অসুস্থ? আসলে মূলত এই আই বলতে রহিম নিজেকে বোঝাচ্ছে, রহিম অসুস্থ, তার মানে সে নীলাকে ঠিক এইভাবে বলছে যে আমি অসুস্থ। তাহলে তার বক্তব্যটা আমি অসুস্থ যেইভাবে ছিল ঠিক এইভাবেই কিন্তু এখানে উল্লেখ করা আছে ইনভার্টেড কমার ভিতরে। তাইলে এই জন্য যার বক্তব্য সেই বক্তব্যটা যদি হুবহু তার মতো করেই থাকে, সে যেভাবে বলছে, তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আশা করি এখানে ডিরেক্ট ন্যারেশন এটা আপনি বুঝতে পেরেছেন। আবার আরেকটা জিনিস হতে পারে, রহিম টোল্ড নীলা, রহিম নীলাকে বলল দ্যাট হি হ্যাড বিন সিক, সে আসলে সিক। এখন রহিম কিন্তু এভাবে বলে নাই নীলাকে যে সে সিক, আমরা আমাদের মতো করে বলছি রহিম নীলাকে বলছিল সে আসলে সিক, সে বলতেই কিন্তু আমরা রহিমকেই বুঝাইছি, কিন্তু তার বক্তব্যের মতো করে আমরা লিখি নাই, ইনডিরেক্টলি আমি তাকে বুঝাইছি। তাহলে এই জন্য এই ন্যারেশনটা হয়ে গেল ইনডিরেক্ট। আমার পুরো ন্যারেশনেরই কাজই হবে এই দুইটা, ডিরেক্ট ন্যারেশন দেয়া থাকবে যেখান থেকে আমাকে ইনডিরেক্ট করতে হবে। অনেক সময় ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট ন্যারেশন চাইতে পারে, তবে আগে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সলভ করতে পারি অটোমেটিক্যালি আমরা পেরে যাব ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে গেলে। তো আমাদের আপাতত হেডেক এটা না যে ইনডিরেক্ট থেকে কীভাবে ডিরেক্ট করা যায়, আমাদের হেডেক হচ্ছে ডিরেক্ট থেকে কী কী উপায়ে ইনডিরেক্ট করা যায়। আশা করি এই পর্যন্ত বেসিক জিনিসটা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাকে একটা এক্সাম্পল নিয়ে বুঝাইতে হবে আপনাকে। ধরেন সাপোজ একটা এক্সাম্পল ছিল যে রহিম সেড টু নীলা আই ওয়াজ সিক, এটা ডিরেক্ট আমরা একটু আগেই বুঝতে পেরেছি, কারণ রহিমের উক্তিটা এখানে ডিরেক্টলি দেয়া আছে আই ওয়াজ সিক, তার যেভাবে সে বলছিল এই জন্য এটা ডিরেক্ট। এখন এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে একটু আগে যে সেন্টেন্সটা দেখেছি আমরা জানি না কিভাবে হয়েছে, জাস্ট দেখেছি, ওইটা একটু বোঝার চেষ্টা করেন। রহিম টোল্ড নীলা দ্যাট হি হ্যাড বিন সিক। একটা জিনিস চিন্তা করেন, এখানে সেড টু কিন্তু আর নাই দ্বিতীয় ইয়াতে, সেটা হয়ে গেছে টোল্ড। তারপরে আয়ের পরিবর্তে হয়ে গেছে হি, তারপরে ওয়াজের পরিবর্তে হয়ে গেছে হ্যাড বিন, তারপরে যে কমা, ইনভার্টেড কমা, এগুলোও কিন্তু নাই, এর পরিবর্তে একটা দ্যাট চলে আসছে। তাহলে দেখলাম কি কি পরিবর্তন হলো, যে একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য সেড এটা একটা ভার্ব, এটা পরিবর্তন হয়, আর ইনভার্টেড কমার ভিতরে যেগুলো সেগুলোর মধ্যে যে আই এটা তো একটা প্রোনাউনটা পরিবর্তন হয়ে হি হয়ে গেছে, আরেকটা প্রোনাউন হয়ে গেছে। ওয়াজ এটা একটা ভার্ব ছিল, ভার্বটা পরিবর্তন হয়ে আরেকটা ভার্ব হয়ে গেছে হ্যাড বিন। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে, বাইরের একটা ভার্ব মানে সেড, আর ভিতরের একটা প্রোনাউন একটা ভার্ব, আর দুইটাকে যুক্ত করার জন্য কমাটা চেঞ্জ হয়ে দ্যাট হয়ে গেছে। তাহলে এই চেঞ্জগুলো আমাকে বুঝতে হবে, তাইলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পারলাম, এটা হচ্ছে চেঞ্জ করতে হবে প্রথমে রিপোর্টিং ভার্ব মানে কোনটা, যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা কেউ কাউকে কিছু বলে, এখান থেকে শুধু সেটটা পরিবর্তন হয়েছে। মনে রাখবো এই রিপোর্টিং ভার্বে মোটামুটি 90% টাইম সেটই বলা থাকে, অন্য সময় অন্যান্য কিছু বলা থাকতে পারে, তবে সেগুলোকে চেঞ্জ করা যাবে না, শুধু সেট থাকলেই সেটাকে চেঞ্জ করা যাবে বা করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বে সেট চেঞ্জ হবে, এটা বুঝলাম, এটা আমাকে চেঞ্জ করতে হবে। আর রিপোর্টেড স্পিচ যেটা মানে ইনভার্টেড কমার ভিতরে, এখান থেকে প্রোনাউন এবং ভার্ব এইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে বুঝতে পারলাম যে কি কি চেঞ্জ করতে হবে। তবে মাঝে মাঝে অনেক সময় কিছু অ্যাডভার্ব থাকে, কিছু অ্যাডজেক্টিভ থাকে, কিছু ফ্রেজ থাকে, সেগুলোকেও পরিবর্তন করতে হয়, সেটা আমরা একটু শেষের দিকে দেখব। হ্যাঁ, আপাতত মেইন কাজ হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের সেটকে পরিবর্তন করা, আর রিপোর্টেড স্পিচের মানে আরএস এর এই প্রোনাউন এবং ভার্বকে পরিবর্তন করা। পরিবর্তন কিভাবে করব সেটা এখন দেখি।
তো পরিবর্তনের জন্য আমাকে যেহেতু প্রোনাউন চেঞ্জ করতে হবে, প্রোনাউন সম্পর্কে আগে জানতে হবে। তো প্রোনাউন হচ্ছে এগুলো, আই, মি, মাই। এখানে একটা জিনিস চিন্তা করেন, প্রোনাউনের 3টা ফর্ম আমরা শিখছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে দিচ্ছি যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সহজ হয়। সাবজেক্টকে আমরা 1 নম্বর ফর্ম বলছি, অবজেক্টকে 2 নম্বর, আর পসেসিভ অ্যাডজেক্টিভকে আমরা 3 নম্বর ফর্ম বলছি। তো আই হচ্ছে আমাদের 1 নম্বর ফর্ম প্রোনাউনের, মি হচ্ছে 2 নম্বর, মাই হচ্ছে 3 নম্বর। আচ্ছা, তারপরে উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, হি, হিম, হিস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, ইউ এবং ইউ এখানে কিন্তু সাবজেক্টে যায়, 1 নম্বর ফর্মে যা, অবজেক্টেও কিন্তু মানে 2 নম্বর ফর্মেও কিন্তু তা। এখন আমাদের কনফিউশন হয়ে যেতে পারে যে আমাদের যদি সেন্টেন্সে ইউ থাকে সেটাকে আমরা কোনটা বিবেচনা করব, 1 নম্বর সাবজেক্ট নাকি 2 নম্বর অবজেক্ট। তখন একটা জিনিস মাথায় রাখবেন, ভার্বের আগে যেটা থাকবে ইউ সেটাকে আমরা সাবজেক্ট ধরবো, ভার্বের পরে যে ইউ থাকবে সেটাকে আমরা অবজেক্ট ধরবো। বুঝতে পেরেছি? তারপরে হি হচ্ছে একটা ছেলের জন্য, তার 2 নম্বর ফর্ম মানে অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, আর 3 নম্বর বা পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তারপরে হচ্ছে মেয়ে থাকলে তার জন্য আমরা শি ইউজ করবো সাবজেক্ট হিসেবে বা 1 নম্বর ফর্ম হিসেবে, 2 নম্বর বা অবজেক্ট হিসেবে হার, দেন হার। তারপরে ইট হচ্ছে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি ছাড়া যা কিছু আছে সবগুলোর সিঙ্গুলারকে আমরা, সিঙ্গুলার মানে একটা থাকলে সেটাকে আমরা ইট বলবো, ব্যক্তি মানে মানুষ ছাড়া আর যা আছে সবাইকে আমরা ইট দ্বারা বিবেচনা করব। আর এটার অবজেক্ট এটাও হচ্ছে ইটি হবে। এখন সেম প্রশ্ন, স্যার ইট তো 2 জায়গায় আছে, আমাদের সাবজেক্ট অবজেক্ট আমরা বুঝবো কীভাবে কখন সাবজেক্ট কখন অবজেক্ট? একই উত্তর আপনার জন্য, ভার্বের আগে থাকলে এটা সাবজেক্ট, ভার্বের পরে থাকলে এটা অবজেক্ট, আর পসেসিভ হচ্ছে ইটস। তারপরে হচ্ছে দে মানে সবাই মানে কি, এখানে অনেক ব্যক্তি থাকলেও আমরা দিয়ে দিব, সেখানে ছেলে মেয়ে থাকতে পারে, ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, অথবা অনেক ব্যক্তি ছাড়া যা আছে সেগুলোও যদি অনেকগুলো থাকে একসাথে, যেমন বস্তু টাইপের জিনিস, সেগুলোও যদি অনেকগুলো থাকে সেগুলোর পরিবর্তেও আমরা দে ইউজ করতে পারবো। এই জন্য এটাকে বলা হয় সবাই। এটা হচ্ছে 1 নম্বর ফর্মে বা সাবজেক্টিভ ফর্মে, এটার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম আর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। আচ্ছা, এবার আসেন পার্সন। এই সবগুলোর ক্ষেত্রে এখন আমাদের পার্সন বুঝতে হবে। এই আই এবং উই বা এইগুলোকে, এই দুইটা লাইনকে সাধারণত ফার্স্ট পার্সন বলে, ইউকে বলা হয় সেকেন্ড পার্সন, আর বাকি সবগুলোকে বলা হয় থার্ড পার্সন। এভাবে মনে রাখতে পারেন, আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি হচ্ছ সেকেন্ড পার্সন, আর বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। আচ্ছা, এবার আসেন প্রোনাউনগুলো কেন শিখলাম? আমরা কিন্তু আগেই দেখেছি প্রোনাউন চেঞ্জ করতে হবে। তো প্রোনাউন যে চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে দেখেন। প্রোনাউন চেঞ্জ করার জন্য সাবজেক্টের বক্তব্য কাকে নিয়ে সেটা দেখতে হবে। মানে সাবজেক্ট আসলে কাকে নিয়ে কথা বলছে তার তো একটা বক্তব্য, একটু আগে দেখেছি কেউ কাউকে কিছু বলে, যেমন রহিম সেড টু নীলা, এটা একটা বলেছে, তার বক্তব্য কি সেটা দেখতে হবে। তো 1 নম্বর হচ্ছে সাবজেক্ট নিজেকে নিয়েই বলতে পারে, বা মানে সাবজেক্টকে নিজেকে নিয়েই বলতে পারে। যেমন এখানে বলছিল যে রহিম সেড টু নীলা আই এম সিক বলতে কে, আসলে রহিম নিজেকেই বোঝাচ্ছে, তার মানে সে কিন্তু তার বক্তব্য নিজেকে নিয়ে। তাহলে একটা হচ্ছে সাবজেক্ট নিজেকে নিয়েই বলতে পারে। আবার সাবজেক্ট অনেক সময় অবজেক্টকে নিয়ে বলতে পারে, যেমন এখানে অবজেক্ট ছিল নীলা, সেখান তাকে নিয়েও কিন্তু বলতে পারতো। যেমন এরকমভাবে রহিম সেড টু নীলা ইউ আর সিক, তুমি সিক। রহিম কাকে বলছে? নীলাকে বলছে তুমি সিক, তার মানে রহিম কাকে নিয়ে কথা বলছে, তার বক্তব্য আসলে অবজেক্টকে নিয়ে মানে নীলাকে নিয়ে। তাহলে বুঝতে পারলাম সাবজেক্ট সাধারণত, এখানে তো রহিম বলা হচ্ছে, রহিমের জায়গায় তো অন্য কিছুও থাকতে পারতো, নীলাও থাকতে পারতো রহিমের জায়গায়। তো সাবজেক্ট যেই থাকুক সে যদি নিজেকে নিয়ে কথা বলতে পারবে, আবার সে অবজেক্টকে নিয়েও কথা বলতে পারে। আবার সাবজেক্ট অনেক সময় নিজেকে বা অবজেক্টকে কাউকে নিয়ে কথা বলে না, তৃতীয় ব্যক্তিকে নিয়ে কথা বলতে পারে। যেমন রহিম সেড টু নীলা, রহিম নীলাকে বলল যে করিম ইজ সিক, করিম হচ্ছে সিক, করিম মানে আরেকটা ব্যক্তি, সে তো যে কোনো কেউ হতে পারে। হি ইজ সিক, হিও কিন্তু থার্ড পার্সন, সেটাও কিন্তু এখানে রহিম নিজেকেও বলছে না, কারণ রহিমকে বলবে সে সিক নিজের বক্তব্যে, সে যদি নিজেকে বলতো তাহলে বলতো আই এম সিক, তার বক্তব্য তো হুবহু এখানে তুলে ধরা হয়েছে ইনভার্টেড কমা দিয়ে। তাহলে হি বলতে এখানে তৃতীয় আরেকজন ব্যক্তিকে কথা বলা হচ্ছে যে হি ইজ সিক। তাহলে রহিম কিন্তু মানে সাবজেক্ট কিন্তু মানে তৃতীয় ব্যক্তির কথাও বলতে পারে। তাহলে সাবজেক্ট আসলে 3 ধরনের কথাই বলতে পারে, নিজেকে নিয়ে মানে সাবজেক্টকে নিয়েই, আবার অবজেক্টকে নিয়েই, আবার তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়েও বলতে পারে। তাহলে এখানে একটা প্যাটার্ন খেয়াল করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো প্রোনাউনটা চেঞ্জ কীভাবে হবে। যেমন প্যাটার্নের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ফর্ম। এখানে দেখেন ইনভার্টেড কমার ভিতরে কী ফর্ম আছে, মানে যেটা আগে তো প্রোনাউনের ফর্মগুলো দেখে আসছি 3টা, 1 2 3, ওই ফর্মটা একটু বুঝতে হবে, কারণ চেঞ্জ করে তো আমাকে ফর্ম ঠিক রাখতে হবে, কারণ পার্সনের ফর্ম ঠিক রাখে আমাদের চেঞ্জ করতে হবে, নাহলে চেঞ্জ হবে না।
আচ্ছা, এটা কি? এটা হয়তো আপনার জন্য একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট একটু পরেই বুঝতে পারবেন। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আই কিন্তু ফার্স্ট পার্সন ছিল, আর ফার্স্ট পার্সন থাকলে এখানে রহিম মানে সাবজেক্টকে মিন করে, তাহলে বুঝতে হবে যে যতগুলো ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সন থাকবে সেটা আসলে বাইরের যে সাবজেক্ট থাকবে তাকেই মিন করা হচ্ছে। তার মানে ফার্স্ট পার্সন বলতে আমরা বলতে পারি আই, মি, মাই। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি আই, মি, মাই এরকম থাকে সবাই, তাহলে বাইরের যে সাবজেক্ট থাকবে মানে ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট থাকে রহিম বা অন্য কেউ, তাকেই বুঝাবে। তাহলে ফার্স্ট পার্সন বাইরের সাবজেক্টকে বোঝায়, এটা মাথায় রাখেন। তারপর দেখেন এখানে ইউ সেকেন্ড পার্সন ছিল, এটা কাকে বুঝাইছে? নীলাকে, মানে অবজেক্টকে। তার মানে সেকেন্ড পার্সন থাকলে বাইরের অবজেক্টকে বোঝায়, আর সেকেন্ড পার্সন বলতে ইউ বা ইয়র বলে। এটা থাকলে ইনভার্টেড কমার ভিতরে যদি ইউ বা ইয়র থাকে তাহলে বুঝতে হবে এটার বাইরের অবজেক্টকে মিন করে, বুঝায়। আবার থার্ড পার্সন থাকলে আসলে ভিতরে মানে বাইরের কাউকেই বুঝায় না, সাবজেক্টকেও না। যেমন এখানে করিম দিয়ে কিন্তু রহিম নিজেকেও বুঝায় না, নীলাকেও বুঝায় না, আবার হি দিয়েও কিন্তু রহিম নিজেকে বা নীলাকে বুঝায় না। তাহলে থার্ড পার্সন কাউকেই বুঝায় না। আশা করি কোন পার্সন কাকে বুঝায়, সাবজেক্টকে বা অবজেক্টে, এটা আপনারা ক্লিয়ারভাবে বুঝেছেন। না বুঝলে আরেকবার দেখে নেন প্লিজ, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ভিতরে যে প্রোনাউনগুলো আছে সেগুলো ফর্ম, এটা কি 1 নম্বরে আছে না 2 নম্বরে আছে না 3 নম্বরে আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসেন একটু দেখি। যেমন রহিম সেড টু নীলা আই এম সিক। রহিম নীলাকে বলল যে আমি অসুস্থ। এখন এই আই দিয়ে কাকে বুঝাইছে? রহিম নিজেকে। আর আমরা একটু আগে দেখি যে ফার্স্ট পার্সন সাবজেক্টকেই বুঝায়, তাহলে এটা আই তো ফার্স্ট পার্সন এবং সেটাকে বুঝাইছে রহিমকেই। আচ্ছা, এবার একটু চিন্তা করেন আই কোন ফর্মে আছে? এটা তো একটা প্রোনাউন, রাইট? তো আই কিন্তু আমরা দেখে আসছি যে 1 নম্বর ফর্মে আছে। আই প্রথমে 1 নম্বর ছিল, তাহলে আমাকে রহিম দ্বারা চেঞ্জ করতে হবে, মানে সাবজেক্ট দ্বারা, যেহেতু আই দিয়ে রহিম নিজেকে বুঝাচ্ছে, তাহলে সাবজেক্ট দ্বারা চেঞ্জ করে যেটাই আনতে হবে সাবজেক্টেই নিয়ে আসতে হবে, 1 নম্বর ফর্মেই আনতে হবে। এখন রহিম তো একটা ছেলে, রহিমের 1 নম্বর ফর্ম কি? আমরা কিন্তু জানি ছেলের 1 নম্বর ফর্ম মানে সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। তাহলে আমাদের এখানে আয়ের পরিবর্তে রহিমের জন্য হি আনতে হবে। তাহলে হতে হবে রহিম টোল্ড নীলা। এই রহিমের জন্য আমাকে এখানে হি আনতে হয়েছে, যেহেতু আইটা 1 নম্বর ফর্মে ছিল। তাহলে চেঞ্জ কিন্তু করছি ঠিকই আইকে, কিন্তু 1 নম্বর ফর্মে রেখেই চেঞ্জ করছি। বুঝতে পেরেছি যে কী জন্য ফর্মটা বুঝতে হবে। আবার একটা জিনিস দেখেন, নীলা সেড টু রহিম। নীলা রহিমকে বলল আই হ্যাভ গট মাই রেজাল্ট। এখানে 2টা পার্সন আছে, একটা হচ্ছে মানে 2টা প্রোনাউন আছে, একটা আই আর একটা মাই। তো 2টা প্রোনাউন, 2টাই কিন্তু ফার্স্ট পার্সন। আমরা আগেই দেখেছি ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে বোঝায়, তাহলে এখানে আই এবং মাই 2টাই কিন্তু নীলা যে সাবজেক্ট ছিল এখানকার তাকে বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই প্রোনাউনের যে লিস্টটা সেটা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে আই কিন্তু 1 নম্বর ফর্ম, রাইট? আর মাই হচ্ছে 3 নম্বর। আর আমি কাকে বোঝাচ্ছি এই 2টা দিয়ে? নীলাকে। নীলা কিন্তু একটা মেয়ে, রাইট? শি। তাহলে আমার আয়ের পরিবর্তে নীলার জন্য শি আমরা লিখবো 1 নম্বর ফর্ম, কারণ আইও 1 নম্বর ছিল। আর মাই কত নম্বর? 3 নম্বর। তো নীলার জন্য আমরা মেয়ের জন্য 3 নম্বর হচ্ছে হার লিখবো। তাহলে আয়ের জন্য এখানে 1 নম্বর শি, আর মাই যেহেতু 3 নম্বর আছে আর মেয়ের থাকার কারণে এই নীলার জন্য আমরা লিখবো হার। মানে মায়ের পরিবর্তে 3 নম্বরটাই বসবে হার। বুঝতে পেরেছেন? মানে ফর্মটা ঠিক রাখছি। মাই 3 নম্বরে ছিল, আমরা কিন্তু চেঞ্জ করে 3 নম্বরেই রেখেছি নীলার জন্য। তাহলে এবার তার মানে আসবে নীলা টোল্ড রহিম দ্যাট, আয়ের পরিবর্তে শি হ্যাড গট হার রেজাল্ট। এখানে যে হ্যাভটা হ্যাড কেন হয়েছে সেটা একটু পরে দেখছি, এখন আমরা শুধু প্রোনাউনগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এবার আসেন পরেরটা। রহিম সেড টু নীলা ইউ আর সিক। তো আমরা একটু আগে বুঝেছি ইউ বলতে এখানে নীলাকে বুঝাইছে রহিম। তাহলে নীলাকে যদি বুঝাই, ইউ কিন্তু 1 নম্বরে ছিল, তাহলে নীলার 1 নম্বর কি একটু আগে দেখে আসছি শি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি রহিম টোল্ড নীলা দ্যাট শি ওয়াজ সিক। বুঝতে পেরেছেন আশা করি। আরেকটা দেখি, নীলা সেড টু রহিম। এবার নীলা রহিমকে বলছে ইউ হ্যাভ গট মাই ইয়োর রেজাল্ট। আচ্ছা, এখানে কিন্তু ইউ ইয়োর 2টাই সেকেন্ড পার্সন। একটু আগে দেখেছি ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন। এটা যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা বাইরের অবজেক্টকে বুঝাইছে। তাহলে বাইরের অবজেক্ট কে ছিল? রহিম। তো রহিমের এই ইউ কয় নম্বর ফর্ম একটু দেখে আসি আমরা। হ্যাঁ, ইউ ছিল হচ্ছে 1 নম্বর ফর্ম, যেহেতু ভার্বের আগে আছে। 2 নম্বর ভার্বের পরে থাকলে ইউটা হয়ে যেত 2 নম্বর ফর্ম। তাহলে এটা এই যে হ্যাভ গট ভার্বের আগেই আছে, এটা 1 নম্বর। আর ইয়োর কয় নম্বরে আছে? ইয়োর আছে 3 নম্বরে। তাহলে আমি এগুলো কার দ্বারা চেঞ্জ করব? রহিমের দ্বারা। রহিম একটা ছেলে, তো রহিমের 1 এখানে বসাবো এবং রহিমের 3 এখানে বসাবো। তো রহিম ছেলে, ছেলের 1 হচ্ছে হি আর 3 হচ্ছে হিস। তাহলে এখানে 1-এর জন্য হি বসাবো আর 3-এর জন্য এখানে ইয়োরের জন্য হিজ বসাবো। তাহলে আসবে আমার রেজাল্ট, মানে ইনডিরেক্টে নীলা টোল্ড রহিম দ্যাট হি হ্যাড গট হিজ রেজাল্ট। বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এবার আসেন আরেকটা দেখি। ধরেন রহিম সেড টু নীলা, রহিম নীলাকে বললো করিম হ্যাজ গট হিজ রেজাল্ট। করিম তার রেজাল্ট পেয়েছে। তাহলে করিম কোন পার্সন? আমরা জানি করিম ফার্স্ট পার্সনও না, সেকেন্ড পার্সনও না, তাহলে কি থার্ড পার্সন। আবার হিজও কিন্তু থার্ড পার্সন। তাহলে আমরা থার্ড পার্সন বললে সাধারণত কাউকে বুঝায় না। তাহলে যেহেতু কাউকে বুঝায় না, তাহলে এটা চেঞ্জ করার প্রয়োজনও পড়ে না। তাহলে যে ইনডিরেক্ট সেমি থেকে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা,
প্রোনাউনে চেঞ্জ হবে না। আরেকটা দেখি, রহিম সেড টু নীলা শি হ্যাজ গট হার রেজাল্ট। এই শি দিয়ে কাকে? থার্ড পারসন, এবং হার দিয়ে কি? এটাও থার্ড পারসন। তাহলে এটা কাউকে বুঝায় নাই, সাবজেক্ট বা অবজেক্ট মানে রহিম বা নীলা কাউকে বুঝায় নাই, এই জন্য এই দুইটাকে চেঞ্জ করার প্রয়োজন হবে না। তাহলে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। বুঝাতে পেরেছি আশা করি তিনটা পারসন কিভাবে চেঞ্জ হবে। এবার একটা এক্সেপশন দেখি। ধরেন ফার্স্ট পারসন যেটা আমরা দেখে আসছি যে আই মি, আরেকটা হচ্ছে মাই, কিন্তু ফার্স্ট পারসন কিন্তু উইও ছিল, প্লুরালও ছিল। তাহলে সেইটা থাকলে কি হবে? ধরেন একটা এক্সাম্পল নেই, রহিম সেড টু মি, রহিম আমাকে বলল উই হ্যাভ গট আওয়ার রেজাল্ট। তো এখানে কিন্তু আই থাকলে আমরা ফার্স্ট পারসন বলতে পারতাম, এবং উই আছে এটাও কিন্তু ফার্স্ট পারসন, কিন্তু উইটা হচ্ছে প্লুরাল। তো প্লুরাল থাকলে আপনাকে মাথায় রাখতে হবে যে বাইরের আই বা মি থাকলে ভিতরের পারসন চেঞ্জ হবে না। এই উই থাকার পরে মানে ভিতরে যদি ফার্স্ট পারসন প্লুরাল অবস্থায় থাকে, যেমন আওয়ার এটাও প্লুরাল, উই এটাও প্লুরাল, তখন আমাকে দেখতে হবে বাইরে মানে ইনভার্টেড কমার বাইরে আই অথবা মি আছে কিনা। দেখি তো এখানে রহিম আই মি নাই, এখানে মি হ্যাঁ আছে। তাহলে আই মি যদি থাকে তাহলে ভিতরের কোনো পার্সন চেঞ্জ হবে না। এই যে পার্সন উই আওয়ার এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমার অ্যান্সার কি থাকবে? রহিম টোল্ড মি দ্যাট, উইটা উইয়ের জায়গায় থাকলো, আওয়ারটা আওয়ারের জায়গায় থাকলো। বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট পারসন থাকলে থাকার পরেও কিন্তু চেঞ্জ হয় নাই বাইরে মি বা আই থাকার কারণে। বুঝতে পেরেছেন? এক্সেপশন। আরেকটা দেখি, যেমন রহিম সেড টু নীলা উই হ্যাভ গট আওয়ার রেজাল্ট, সেম ছিল, উই এখানে আওয়ার। তো এখানে আবার খেয়াল করি বাইরে কি আই বা মি আছে? বাইরে কিন্তু এই যে ইনভার্টেড কমার বাইরে কিন্তু আই অথবা মি কিন্তু নাই, মানে রহিমের জায়গায় আই বা মি নাই, আবার নীলার জায়গায়ও কিন্তু আই বা মি নাই। তাহলে ভিতরের যে দে দ্বারা চেঞ্জ হবে। তাহলে উইটা হয়ে যাবে, উই কত নম্বর আছে? উই হচ্ছে 1 নম্বরে আছে। তাহলে একের জন্য আমরা জানি দের 1 নম্বর দে, আর আওয়ার হচ্ছে 3 নম্বর, দের 3 নম্বর হচ্ছে দেয়ার। তাহলে সেই হিসাবে আমার রেজাল্ট হবে রহিম টোল্ড নীলা দ্যাট, উইয়ের জায়গায় দে, তারপরে হ্যাঁ আওয়ারের জায়গায় দেয়ার। বুঝতে পেরেছেন? তাহলে বাইরে আইমি না থাকার কারণে এই উইটা দে দ্বারা চেঞ্জ হয়েছে, আর বাইরে আইমি থাকার কারণে ভিতরের পার্সনের কোনো চেঞ্জ হয় নাই প্লুরাল থাকা অবস্থায়। তাহলে এই 4টা জিনিস পার্সনের আশা করি বুঝাতে পেরেছি। এবার আসেন ভার্ব চেঞ্জ। আমরা একটু আগে দেখেছি যে প্রোনাউন চেঞ্জ করতে হয় এবং ভার্ব চেঞ্জ করতে হয়। তাহলে এতক্ষণ প্রোনাউন চেঞ্জগুলো উদাহরণের মাধ্যমে শিখলাম, এখন আসেন ভার্ব চেঞ্জগুলো খুবই উদাহরণের মাধ্যমে শিখি। আগে কি কি ভার্ব চেঞ্জ হয় আমরা কিন্তু দেখে আসছি, 2টা ভার্ব। একটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের ভার্ব যেটা সেড ছিল সেটা চেঞ্জ হয়েছে, এবং ইনভার্টেড কমার ভিতরে যেগুলো ভার্ব আছে সেটাও চেঞ্জ হয়েছে। তো ইনভার্টেড কমার বাইরে সাধারণত সেডই থাকে, তো এটার পরিবর্তে কি কি হয়? এটার পরিবর্তে রিপোর্টিং ভার্বে সেড থাকলে সেড হতে পারে, টোল্ড হতে পারে, অ্যাস্কড হতে পারে, অর্ডার, প্রপোজড, উইশড, এক্সক্লেমড, এগুলো সবই হতে পারে। এগুলো আসলে কখন কোনটা হবে সেটা আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু সেটটির পরিবর্তে এগুলো পরিবর্তন হয়, এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু জেনে নেন যে বাইরের সেটটির পরিবর্তে এগুলো হতে পারে। এখন কখন কোনটা সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এবার আসেন ভিতরে, যেটা মেইন ইনভার্টেড কমার ভিতরে মানে আরএসকে কিভাবে চেঞ্জ করব। আচ্ছা, তার আগে দেখেন একটা জিনিস, একটা এক্সেপশন আছে। সেট টু থাকলে এগুলো চেঞ্জ হয়, কিন্তু সেডের জায়গায় মানে পাস্টের জায়গায় যদি সে বা সেস মানে প্রেজেন্ট থাকে, অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, হ্যাভ সেড বা হ্যাজ সেড, অথবা ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে উইল সে বা শ্যাল সে, হ্যাঁ, বা বুঝতে পেরেছেন? যদি থাকে তাহলে আরএস মানে ইনভার্টেড কমার ভিতরের কোনো ভার্বই চেঞ্জ করতে হবে না। এটা একটা এক্সেপশন, লিখে রাখেন। এইটা দরকার, উপরেরটা দরকার নাই, এইটা দরকার। যে উপরে সেট টু থাকলে তো পরিবর্তন হয়, কিন্তু যদি এগুলো থাকে তাহলে ভিতরের মানে ইনভার্টেড কমার ভিতরের কোনো ভার্বই পরিবর্তন করতে হবে না এই 3টা থাকলে। এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে, সে বা সেস, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ সেড বা হ্যাজ সেড, আর এটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট, উইল সে বা শ্যাল সে। আচ্ছা, এগুলো থাকলে ইনভার্টেড কমার ভিতরে ভার্ব চেঞ্জ হয় না। আচ্ছা, তো এখন আমরা আরভি এর সেট টু দেখলাম, এবার দেখবো আরএস মানে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের কি কি ভার্ব কীভাবে চেঞ্জ হয়। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি ভার্ব 1 থাকে বা ভার্ব 1-এর সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, হ্যাঁ, অথবা মানে যদি থাকে ডু প্লাস ভার্ব 1 অথবা ডাস প্লাস ভার্ব 1, এখানে 3টা জিনিস, একটা হচ্ছে ভার্ব 1 অথবা ভার্ব 1-এর সাথে এস বাই এস, অথবা ডু প্লাস ভার্ব 1 অথবা ডাস প্লাস ভার্ব 1, টোটাল 4টা জিনিস। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 4টা ভার্ব, এই যতগুলো ভার্ব এগুলো সবই একটা ভার্বকে বোঝায়। তো এগুলো যেভাবেই থাকুক মানে 4টা অবস্থায় থাকছে, প্রথমে ভার্ব 1, তারপর ভার্ব 1-এর সাথে এস প্লাস ইএস, তারপর ডু প্লাস ভার্ব 1 অথবা ডাস প্লাস ভার্ব 1, যেখানেই থাকুক আমাকে চেঞ্জ করে লিখতে হবে ভার্ব 2, মানে এখান থেকে যেটাই থাকুক সেখান থেকে ভার্ব 2। আর যদি প্রশ্নে অলরেডি ভার্ব 2 থাকে তাহলে আমাকে লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব 3। ঠিক আছে, এখন ভার্ব 1-এর ভার্ব 2 জিনিসটা কীভাবে করতে হয় সেটা আপনাকে, এটা কিন্তু আরেকটা আলোচনা, সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কোন কোন ভার্বের ভার্ব 1 আর ভার্ব 2 কী হতে পারে এবং সেটার ভার্ব 3 কী হতে পারে। তাহলে এটা কিন্তু আলাদাভাবে শিখতে হবে। তাহলে ভার্ব 1 থাকলে ভার্ব 2 এবং ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3, এটা মাথায় রাখেন।
তারপরে ডু বা ডাজ প্লাস যদি এখানে নট থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ডস। তো ডু বা ডাজ এটার পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে আমাকে অ্যান্সারে লিখতে হবে ডিড নট প্লাস ভার্ব ওয়ান। মনে রাখবেন নট থাকলে অবশ্যই ডিড নট। হ্যাঁ, ডু বা ডাজ প্লাস এখানে কিন্তু নট ছিল না, এই যে ডু বা তখন কিন্তু আমরা ডিড লিখি না, জাস্ট ভার্বটু লিখে দিয়েছি। এখানে একটু কনফিউশন আছে। ডু বা ডাজ প্লাস ভার্ব ওয়ান থাকলে ভিতরে নট হবে না, কিন্তু ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব ওয়ান থাকলে ভিতরে ডিড নট প্লাস ভার্ব ওয়ান হবে। আর ডিড নট প্লাস ভার্ব ওয়ান থাকলে আমরা চেঞ্জ করে লিখবো হ্যাড নট প্লাস ভার্ব থ্রি। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসেন অ্যামিজার থাকলে আমরা প্রশ্নের উত্তরে লিখবো ওয়াজ ওয়ার, আর যদি প্রশ্নেই থাকে ওয়াজ ওয়ার তাহলে আমরা লিখবো হ্যাড বিন। আচ্ছা, এবার আসেন যদি প্রশ্নে থাকে হ্যাভ হ্যাজ তাহলে আমরা অ্যান্সারে লিখবো হ্যাড, আর যদি প্রশ্নেই থাকে হ্যাড তাহলে আমাদের অ্যান্সারে লিখবো হ্যাড প্লাস হ্যাড। এখন কেন হ্যাড প্লাস হ্যাড হয়, হ্যাড হ্যাড দুইটা কি হয় কি না, এটা আবার আরেকটা আলোচনা, সেটাও আমি আলোচনা করেছি অলরেডি, সেটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে দিয়ে দিব। এবার আসেন পরেরটা দেখি, মাস্ট। যদি প্রশ্নে থাকে মাস্ট আমাদের অ্যান্সারে হবে হ্যাড টু, আর আমরা অলরেডি দেখেছি হ্যাড থাকলে হ্যাড হ্যাড লিখতে হয়। হ্যাঁ, আর টু তো অলরেডি আসেই লাস্টের দিকে। আচ্ছা, এবার আসেন যদি ক্যান বা মে থাকে তাহলে ক্যানের জন্য লিখবো কুড আর মেয়ের জন্য লিখবো মাইট। তবে প্রশ্নেই যদি কুড অথবা মাইট থাকে তাহলে চেঞ্জ করব না, কুড অথবা মাইট অবস্থাতেই রাখবো, চেঞ্জ করব না। আচ্ছা, যদি শ্যাল বা উইল থাকে প্রশ্নে তাহলে আমাকে লিখতে হবে উড, আর যদি প্রশ্নে উড থাকে তাহলে আর চেঞ্জ করব না, উডটা উডেই রেখে দেবো। তাহলে কোন ভার্ব ভিতরে মানে ইনভার্টেড কমার ভিতরে কোন ভার্বকে কিভাবে চেঞ্জ করব, আশা করি বুঝতে পেরেছেন। এইটা মুখস্থ করে ফেলবেন, অনেক কাজে লাগবে। এবার আসেন এই সবগুলো যে শিখলাম এগুলো তো আমাদের সেন্টেন্স আছে টোটাল 5টা, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, টোটাল 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্সে সাজানোর ক্ষেত্রে আমরা কি কি ইউজ করব। হ্যাঁ, তার আগে একটা এক্সেপশন দেখে নেন। আমরা এই যে ভার্বগুলো চেঞ্জ করলাম, ভার্বের ভিতরে মানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি কোনো চিরন্তন সত্য কথা বলে ওইটাকে আরও চেঞ্জ করা যাবে না ভার্বটাকে, বা অভ্যাসগত কোনো মানে কোনো সত্যি কথা থাকলে মানে চিরন্তন সত্য, এটা সবসময় সত্য, অভ্যাসগত সত্য ছিল, এটা কখনোই চেঞ্জ করা যাবে না ভার্বকে। কিন্তু এছাড়া যতগুলো ভার্ব আছে সবগুলাই চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইটা আরেকটা জিনিস এক্সেপশন, যে কোনো সেন্টেন্সে যদি আপনি ভার্ব খুঁজে না পান প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে তাহলে পূর্বের সেন্টেন্সে যে ভার্ব থাকবো সেই ভার্বটাই আমরা ওই পরের সেন্টেন্সে লিখে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, এটা হয়তো আপনারা বুঝবেন না, প্যাসেজ ন্যারেশন করার সময় বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসেন কিছু আমি বলেছিলাম যে ভার্ব আর প্রোনাউন ছাড়াও কিছু ওয়ার্ড আছে বা অ্যাডভার্ব আছে বা অ্যাডজেক্টিভ আছে যেগুলো চেঞ্জ করতে হতে পারে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যদি টুডে বা টু নাইট থাকে তাহলে হবে ডেট ডে বা ডেট নাইট, টুমোরো থাকলে দ্যান ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডেও বলা যায়। আচ্ছা, দ্য নেক্সট ডে, নেক্সট নাইট, নেক্সট মর্নিং, নেক্সট মান্থ এগুলো যদি থাকে তাহলে হবে দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং নাইট, দ্য ফলোয়িং মান্থ। যদি ইয়েস্টারডে থাকে লিখবো দ্য প্রিভিয়াস ডে। যদি লাস্ট ডে বা লাস্ট নাইট বা লাস্ট মান্থ থাকে তাহলে লিখবো দ্য প্রিভিয়াস ডে বা দ্য প্রিভিয়াস নাইট বা দ্য প্রিভিয়াস মান্থ। আচ্ছা, কাম থাকলে লিখবো গো, তবে মাঝে মাঝে কামটা কামই হতে হয় কারণ অর্থে মিলবে না, তো এটা ম্যাক্সিমামই গো হয়, মাঝে মাঝে কামটা কামই থেকে যায়। আচ্ছা, হিয়ার থাকলে তাহলে হবে দেয়ার, দিস থাকলে বা ইট থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, দাস থাকলে হবে সো, এগো থাকলে হবে বিফোর, নাও থাকলে হবে দেন, সো থাকলে হবে ফর দ্যাট রিজন। হ্যাঁ, আশা করি বুঝাতে পেরেছি। এবার আসেন সেন্টেন্সগুলো সাজাবো, স্ট্রাকচার কি। ধরেন আমাদের দুইটা পার্ট আছে একটা সেন্টেন্সে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা আরভি বলেছি আমরা অলরেডি, আর আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যেটাকে আমরা বলেছি আরএস। এখন রিপোর্টিং ভার্বে সেট টু কিন্তু অলরেডি থাকে, আমি কিন্তু আগেই দেখিয়েছি যে অলওয়েজ সেট টু থাকে, মাঝে মাঝে যদি সেট টু না থাকে তাহলে এটা পরিবর্তন করতে হয় না। আর রিপোর্টেড স্পিচে তো অনেক কিছুই থাকতে পারে। তো প্রথমে আমরা সেন্টেন্স আকারে শিখি আর দুইটাকে যুক্ত করতে হয়। আচ্ছা, প্রথমে সেন্টেন্স আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমটা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেট টুর পরিবর্তে অলওয়েজ লিখবো টোল্ড। যদি সেট টু থাকবে, একটা সাবজেক্ট একটা অবজেক্ট তো থাকবেই, কেউ কাউকে কিছু বলে, টোল্ড লিখবো। আর রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কিন্তু একটা প্রোনাউন কীভাবে চেঞ্জ হয় সেটা অলরেডি দেখেছি। তারপরে লিখবো ভার্ব কীভাবে কী থাকলে কী কী লিখতে হয় সেটাও দেখেছি, সেটা লিখবো। তারপরে একটা বাকি যা যা আছে সেগুলো লিখে দিব। তারপরে দুইটাকে মাঝখানে ওই যে কমা মনে আছে, মাঝখানে একটা কমা থাকে, সেই কমার জায়গায় অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য লিখতে হবে দ্যাট, ম্যাক্সিমামই দ্যাট লিখতে হয়। ঠিক আছে, ম্যাক্সিমামই দ্যাট লিখতে হয়। আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরেন হি সেজ আই এম গুড অ্যাট ম্যাথ। একটু আগে কিন্তু আমরা একটা এক্সেপশন দেখে আসছি, সেড এর পরিবর্তে যদি সেজ থাকে তাহলে কিন্তু ভিতরের কোনো ভার্বের পরিবর্তন হয় না। হ্যাঁ, তাহলে কি হবে? হি
টেলস, সেজ থাকলে টেলস, টোল্ড হয়তো যদি সেট থাকতো, আর কমার জায়গায় দ্যাট হবে, ভিতরে কিন্তু প্রোনাউন চেঞ্জ হবে। যেমন আই দিয়ে কাকে বুঝাইছে, কারণ আমরা জানি ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট নিজেকেই বুঝায়, তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন, যেটা হিকেই বুঝাইছে, এই জন্য হি হয়েছে। আর এমটা কিন্তু প্রেজেন্ট ছিল, এটা এমিজার থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার লিখতে হইতো, যেহেতু এটা সেজ আছে তাহলে ওয়াজ ওয়ার লিখতে হবে না, এখানে এমটা এমই থেকে যাবে, কিন্তু হি এর সাথে তার এম হয় না, ইজ হয়, এই জন্য এটা প্রেজেন্টই থেকে গেল। হি গুড অ্যাট ম্যাথ, আশা করি বুঝতে পেরেছি। আরেকটা দেখি, রাহুল সেড টু নিপা, রাহুল নিপাকে বললো আই এম গুড অ্যাট ম্যাথ। তাহলে এখন দেখেন, এখন কিন্তু সেড আছে, এখন আর সেজ নাই। ওই যে তিনটা ছিল, সেইজ, হ্যাভ সেড আর একটা উইল সে, এগুলার একটাও নাই, তাহলে ভিতরে ভার্ব চেঞ্জ হবে। আমরা জানি অ্যামিজার থাকলে একটু আগে দেখে আসছি ওয়াজ ওয়ার হয়, আর আই কাকে বুঝাইছে সেটার উপর চেঞ্জ হয়। যেমন হবে হি টোল্ড দ্যাট, এখানে হি টোল্ড আসলে নিপা লেখা উচিত ছিল, হি টোল্ড কাকে বলছিল, নিপাকে বলছিল, তাহলে হি টোল্ড নিপা। তারপরে আমরা জানি যে অ্যাসার্টিভ যেহেতু সেন্টেন্স, আমরা বুঝবো কীভাবে, দেখেন এটা নর্মাল সেন্টেন্স, একটা নর্মাল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়, আর দুইটাকে যুক্ত করব দ্যাট দ্বারা। আই দিয়ে কাকে বুঝাইছে, ফার্স্ট পার্সন, যেহেতু রাহুল নিজেকেই বুঝাইছে, তাহলে আই যেহেতু 1 নম্বর ফর্মে আছে, আমরা জানি রাহুলের জন্য এখানে হি লিখবো, সরি এখানে একটু ভুল লিখছি, এই রাহুলটা রাহুল, হি এর জায়গায় রাহুলই হবে, রাহুল টোল্ড নিপা। আর এম এর জায়গায় হয়ে যাবে অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ ওয়াই লিখতে হয়, গুড অ্যাট ম্যাথ। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ শেষ, এবার আসেন ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার জন্য অবশ্যই সেন্টেন্সের এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং সেট্টুয়ের পরিবর্তে লিখতে হবে অ্যাস্কড। আর রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরে, সেখানে হয় আমরা লিখবো সাবজেক্ট, দেন লিখবো হচ্ছে ভার্ব, দেন লিখবো হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, মানে সাবজেক্ট অবশ্যই চেঞ্জ করে প্রোনাউনগতভাবে, আর ভার্ব একটা থাকলে আরেকটা লিখতে হয় কীভাবে সেটাও দেখেছি, তারপর এক্সটেনশন লিখবো। আচ্ছা, এবার আসেন ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড যদি থাকে মানে মাঝখানে, তাহলে আমরা সেই ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ডে লিখবো, সাথে কোনো নাউন বা অ্যাডভার্ব থাকতে পারে সেটাও লিখে দিব। আর যদি ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড না থাকে তাহলে আমরা লিখবো ইফ। এটা আমরা একটু কনফিউশন থাকতেই পারে, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন হি সেড টু মি হাউ আর ইউ, ইনভার্টেড কমার ভিতরে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে অ্যাস্ক লিখতে হয়, তাহলে এখানে এই যে সেড টু আছে এটার পরিবর্তে অ্যাস্ক লিখবো। আর ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড যদি থাকে তাহলে ওইটাই লিখবো, তারপরে তো যুক্ত করার জন্য আর কি দুইটা সেন্টেন্সকে। আর ওই পাশে আমরা সেন্টেন্সে লিখবো প্রথমে সাবজেক্ট, তারপর লিখবো ভার্ব, তারপর এক্সটেনশন। তাহলে ইনডিরেক্ট করার জন্য আমরা লিখতে পারি প্রথমে হি সেড টু এর পরিবর্তে অ্যাস্কড মি, দুইটাকে যুক্ত করলাম হাউ, আর এখানে সাবজেক্ট ছিল ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, আমরা জানি সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট বাইরের অবজেক্ট দ্বারা চেঞ্জ হয়, তাহলে বাইরের অবজেক্টে কে ছিল, মি, তো ইউ তো সাবজেক্ট মানে 1 নম্বর, তাহলে মিকেও 1 নম্বর আনতে হবে, মি এর 1 নম্বর হচ্ছে আই। আর এখানে ভার্ব ছিল, কারণ আগে সাবজেক্ট তারপরে লিখতে হবে ভার্ব, তো ভার্ব ছিল আর, অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ লিখতে হয়। ঠিক আছে, তাহলে হি আস্কড মি হাউ আই ওয়াজ, বুঝতে পেরেছি আশা করছি। আচ্ছা, এখন আসেন একটা জিনিস কি ইম্পর্টেন্ট, এক্সটেনশন কিন্তু এখানে নাই। হ্যাঁ, সো তাহলে অনেকেই ভুল করে আগে ভার্ব লিখে দেয়, যেহেতু এখানে আগে ভার্ব আছে প্রশ্নে এবং পরে সাবজেক্ট আছে, এটা ভুল করবেন না, আগে সাবজেক্টই লিখবেন পরে ভার্ব লিখবেন সলভ করার সময়। আরেকটা এক্সাম্পল দেখেন, মনি সেড টু মীরা, মনি মীরাকে বলল ডু ইউ নো দ্য ম্যাটার, এটাও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, কিন্তু এখানে কোনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড নাই, তাই আমরা দেখেছি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকলে সেটাই লিখতে হয়, যেমন এখানে হাউ ছিল হাউই লিখেছি, কিন্তু ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা ইফ লিখবো, সেড টু পরিবর্তে অ্যাস্কড, এবং তারপরে ইফের পরে লিখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, দ্য ম্যাটার, ইউ, ইউ, কারণ নো এর আগে ইউ আছে, তাই ইউ হচ্ছে সাবজেক্ট, আর নো এটা ভার্ব। আমরা জানি যদি ভার্বকে চেঞ্জ করতে হবে, যদি ভার্ব 1 থাকে ভার্ব 2 লিখতে হয়, তাহলে নো এর ভার্ব 2 হচ্ছে নিউ, তাহলে আমরা লিখতেই পারি সেড টু অ্যাস্কড, তাহলে মনি অ্যাস্কড মীরা, যেহেতু ইয়া নাই, ইফ, তারপরে ইউ দিয়ে আসলে কাকে বুঝাইছে, অবজেক্টকে, মীরা, কারণ আমরা জানি সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে বুঝায়, তাহলে ইউ সেকেন্ড পার্সন, এটা অবজেক্টকে বুঝাইছে মীরাকে। এখন মীরার জন্য আমরা যেহেতু ইউ 1 নম্বর ফর্মে আছে মানে সাবজেক্টে আছে, মীরাকেও সাবজেক্ট হিসেবে আনতে হবে শি। এখন এখানে মীরা কেন লিখেছি, কারণ আমি মীরার জন্য যে শি লিখলাম এটা কিন্তু কনফিউশন, কারণ মনির জন্যও কিন্তু শি লেখা যায়, তো এই জন্য সাথে শি লেখা সাথে মীরাও কথাটা উল্লেখ করে দিয়েছি যে এটা আসলে শিটা মীরার জন্য। আর আমরা জানি যে ভার্বটাকে চেঞ্জ করে নাও নোটটা নিউ হয়েছে, তারপর বাকি অংশ দ্য ম্যাটার। আশা করি বুঝাতে পেরেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে হলে যদি শুরুতেই প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, ডোন্ট বা ভার্ব 1 থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা মুখস্থ করে নেবেন, ইনভার্টেড কমা শুরুতেই যদি প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, অলওয়েজ থাকে, নেভার থাকে বা ডোন্ট বা ভার্ব 1, আরেকটা আছে লেট, এই সবগুলো যদি মানে একটা ইনভার্টেড কমার ভিতরে শুরুতেই থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, এটাকে সলভ করার জন্য আমাকে কি লিখবো, সেট্টের পরিবর্তে আমাদের লিখতে হবে, সেটের পরিবর্তে যদি উপদেশ বুঝায়
সাধারণত এটা বুঝে যাবেন আপনার ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দিয়ে আসলে কী বুঝাইছে। সাধারণত উপদেশ যদি বুঝায় তাহলে লিখবো সেটটির পরিবর্তে অ্যাডভাইসড, যদি আদেশ করা বোঝায় তাহলে লিখবো অর্ডার্ড, যদি অনুরোধ করা বোঝায় তাহলে লিখবো রিকোয়েস্টেড, আর যদি নিষেধ করা বোঝায় তাহলে ফরবেড। সাধারণত এটা বোঝার অনেক ইজি। প্লিজ থাকলে সাধারণত এটা রিকোয়েস্ট বুঝায়, কাইন্ডলিও মানে রিকোয়েস্ট, অলওয়েজ মানে অলওয়েজ করবা, তার মানে অলওয়েজ যখন সর্বদাই এটা করা পরামর্শ দেওয়া বোঝায় তখন এটা অ্যাডভাইসড হয়ে যায়। তারপরে যদি ভার্ব ওয়ান থেকে ডিরেক্ট হয় যেমন ওপেন দ্য ডোর, এটা অর্ডার হয়ে যায়। তারপর ডোন্ট হচ্ছে নেগেটিভ, ডোন্ট দিয়ে করলে বুঝতে হবে এটা নিষেধ করতেছে, তাহলে সেটা ফরবেড হয়ে যাবে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি যে কোন ইম্পারেটিভের জন্য সেটের পরিবর্তে কোন ওয়ার্ডটা লিখতে হবে, মানে ইনভার্টেড কমার বাইরে। আর ইনভার্টেড কমার ভিতরে আমরা কি লিখবো? ইনভার্টেড কমার ভিতরে লিখবো কিচ্ছু না, জাস্ট ভার্ব ওয়ান লিখবো, তারপর ভার্ব ওয়ানের পরে যা যা থাকবে সব কিছু লিখে দেবো, আর কিচ্ছু লিখবো না। আচ্ছা, আর মাঝখানে আমরা যুক্ত করব কি? মাঝখানেও খুব সহজ, টু, মাঝখানে টু দিয়ে যুক্ত করব। আচ্ছা, এরপরে একটা এক্সাম্পল দেখে বুঝতে পারবো ইজিলি, যেমন হি সেড ওপেন দ্য ডোর। এটা ইম্পারেটিভ কেমনে বুঝলাম? কারণ এই ইনভার্টেড কমার ভিতরে শুরু হয়েছে ভার্ব ওয়ান দেওয়া, কারণ একটু আগে আমরা দেখে আসছি আমাদের ক্লু ছিল যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেটা ইম্পারেটিভ। তাহলে এটাকে চেঞ্জ করবো কীভাবে? তাহলে আমাকে বুঝতে হবে এটা দিয়ে কী বুঝাইছে। আসলে ওপেন দ্য ডোর এটা দিয়ে আমরা বুঝতেছি অর্ডার বুঝাইছে, তাহলে আমি বলতে পারি হি অর্ডার্ড, আর যুক্ত করেছি টু দিয়া, আর এরপর ভার্ব ওয়ান থেকে বাকি অংশ। তো ওপেন তো ভার্ব ওয়ান দেয়াই আছে, তাহলে এরপর থেকে বাকি অংশ, তাহলে হি অর্ডার টু ওপেন দ্য ডোর। ইজি না? আচ্ছা, তারপর ডিরেক্ট আরেকটা বলতে পারি হি সেড প্লিজ ওপেন দ্য ডোর। এখন প্লিজ শব্দটা থাকলে আমরা জানি এটাও একটা ইম্পারেটিভ, কিন্তু প্লিজ দিয়ে আসলে রিকোয়েস্ট বোঝায়, তাহলে এখানে অর্ডারের জায়গায় আমরা তখন লিখবো হি রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন, ধরেন হি সেড ডোন্ট ওপেন দ্য ডোর। ডোন্ট থাকলে এটা তো একটা নেগেটিভ বুঝাইছে, তাহলে আমরা বলতেই পারি নিষেধ, তাহলে আমরা ফরবেড ইউজ করতে পারি। হি ফরবেড টু, দেন হচ্ছে ভার্ব ওয়ান থেকে, ডোন্ট কিন্তু ভার্ব ওয়ান না, ভার্ব ওয়ান হচ্ছে ওপেন, তাহলে টু দিয়ে যুক্ত করছে এবং ওপেন ভার্ব ওয়ান থেকে বাকি অংশ লিখে দিয়েছি, অর ফরবেড টু ওপেন দ্য ডোর। তবে এটাকে আরেকটা সেন্টেন্স দিয়েও লেখা যায়, আপনি যদি নটটা ইউজ করতে চান তাহলে লিখতে হতে পারে হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করলো নট টু ওপেন দ্য ডোর, যাতে দরজাটা ওপেন না করে, এইভাবেও লেখা যায়। তো আমি সাজেস্ট করি নটের ঝামেলা না যান, আপনি হচ্ছে ফরবেড লিখে দেন, তাহলে ডোন্ট কথাটা আর লিখতে হবে না। আচ্ছা, এরপর আরেকটা দেখেন, হি সেড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ দিয়ে এটা উপদেশ বুঝাইছে, আগেই বলছি, তাহলে এখানে হবে হি অর্ডার্ড অ্যাডভাইসড টু, দেন হচ্ছে ভার্ব ওয়ান হচ্ছে স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ কথাটা সবার শেষে লিখে দিলেন। প্লিজ কথাটা অবশ্য লিখতে হয় না, কিন্তু অলওয়েজ লিখে দিলেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন। এবার আসেন, যদি লেট থাকে, কারণ লেটও থাকতে পারে, এটাও ইম্পারেটিভ, লেটযুক্ত যদি থাকে তাহলে আমরা সেটের পরিবর্তে লিখব প্রপোজড, সাজেস্টেড অথবা অফার্ড। একটা লিখলেই হয়, কিন্তু বোঝাই যাবে যে কখন কোনটা। অনেক সময় টোল্ডও লেখা যায়, হ্যাঁ, অর্থ অনুযায়ী অনেক সময় টোল্ডও লেখা যায়। তো লেটযুক্ত ইম্পারেটিভ বুঝবো, মানে ইনভার্টেড কমার ভিতরে যদি লেট থাকে তাহলে সেটা হয়ে যাবে ইম্পারেটিভ, এবং সেই সেটের পরিবর্তে আমরা লিখব প্রপোজড। আচ্ছা, তাহলে রিপোর্টেড স্পিচে মানে ইনভার্টেড কমার ভিতরে কি লিখব? এখানে একটু ট্রিক্স আছে। যদি লেটের পরে আস থাকে তাহলে ইনভার্টেড কমার ভিতরে হয়তো লিখবো দে, নয়তো লিখবো উই, তারপর লিখবো শুড, তারপর লিখবো ভার্ব ওয়ান, তারপর লিখবো এক্সটেনশন। ওকে, আর যদি লেটের পরে আস না থাকে, লেটের পরে অন্য কিছু থাকে, তাহলে দে বা উই এর পরিবর্তে আমরা লিখবো হি বা শি, আর শুডের পরিবর্তে লিখবো মাইট, দেন ভার্ব ওয়ান, দেন এক্সটেনশন। বুঝতে পেরেছি? আর যুক্ত করবো কি দিয়ে? দ্যাট দ্বারা। এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন হি সেড টু হার লেট আস ডিসকাস দ্য ম্যাটার। যেহেতু ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দিয়ে, তাহলে ইম্পারেটিভ। এখন লেটের পরে কি আছে? আস আছে নাকি নাই এটা দেখতে হবে। তাহলে লেটের পরে আস আছে, তাহলে আমরা লিখতে হবে প্রথমে সেটের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড বা অর্ডার এটা লিখবো। আর এই লেটের পরে যেহেতু আস আছে তাহলে আমরা লিখবো দে অথবা উই, তারপর লিখবো শুড, তারপর ভার্ব ওয়ান। এখানে ডিসকাসই হচ্ছে ভার্ব ওয়ান, তারপর বাকি অংশ যা আছে তাই। এখন আমরা প্রশ্ন, স্যার এখানে দে লিখবো না উই লিখবো? মনে রাখবো এই ইনভার্টেড কমার বাইরের অংশে যদি আমি থাকি, মানে আই বা মি থাকে, তাহলে আমরা উই লিখবো। যদি আই বা মি না থাকে তাহলে আমরা দে লিখবো। এটা কিন্তু আগেও বুঝিয়েছি প্লুরালের ক্ষেত্রে, মনে আছে? প্রোনাউনের প্লুরাল থাকলে আমরা কি করব? আই বা মি যদি থাকে বাইরে তাহলে উই লিখবো, আই বা মি না থাকলে দে লিখবো। আচ্ছা, তো এবার আসেন কীভাবে সলভ করব। সেটের পরিবর্তে প্রপোজড, হি প্রপোজড, দেন এখানে হার আছে, দেন যুক্ত করলাম দের দ্বারা কমার জায়গায়, দেন হচ্ছে এখানে যেহেতু বাইরে আই বা মি নাই, তো এখানে যে দে বা উই থেকে দে লিখলাম, তারপরে শুড, তারপর হচ্ছে ভার্ব ওয়ান হচ্ছে ডিসকাস, দেন বাকি অংশ হচ্ছে এক্সটেনশন দ্য ম্যাটার। তাহলে হি প্রপোজড হার দ্যাট দে শুড ডিসকাস দ্য ম্যাটার। আরেকটা সেন্টেন্স দেখেন,
শি সেড টু হিম, সে তাকে বললো লেট মি কাম ইন। এখানে কিন্তু এটাও লেট দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু লেটের পরে আস নাই। তাহলে আমরা জানি লেটের পরে আস না থাকলে আমরা হি অথবা শি লিখতে হয়, তারপরে মাইট, তারপর ভার্ব অন এক্সটেনশন। কিন্তু সেড টু এর পরিবর্তে কিন্তু সেম যে প্রপোজ, সাজেস্টেড বা অফার্ড। এখন আমরা দেখব যে হি লিখবো নাকি শি লিখবো। সহজ হিসাব, মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে বুঝাইছে? নিশ্চয়ই সাবজেক্টকে, তো সাবজেক্টে শি আছে তো অবশ্যই শি লিখবো। যদি এখানে লেট ইউ থাকতো মানে অবজেক্ট থাকতো, মানে সেকেন্ড পার্সন থাকতো, তাহলে হিমকে বুঝাইতো মানে অবজেক্টকে বুঝাইতো, তখন আমরা হি লিখতাম। ইজি না? ওকে, এবার আসেন শি প্রপোজড হিম দ্যাট, দ্যাট দ্বারা যুক্ত, তারপর শি, তারপর মাইট, যে এখান থেকে মাইট লিখবো, তারপর ভার্ব অন হচ্ছে কাম, কাম থাকলে আমরা জানি অলরেডি গো লিখতে হয়, দেন হচ্ছে ইন, শি মাইট গো ইন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার। এবার আসেন অপটেটিভ সেন্টেন্স বুঝি। অপটেটিভ বোঝা খুবই সহজ। যদি কোনো সেন্টেন্স মে অথবা লং দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমার ভিতরের কোনো সেন্টেন্স মে অথবা লং দিয়ে শুরু হয়, তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে জাস্ট উইশড লিখবো অথবা প্রেড। উইশড মানে মানে কারোর জন্য মঙ্গল কামনা করা, আর প্রেড মানে কারোর জন্য দোয়া করা। তাহলে যে অর্থে যেটা মিলবে আর কি, কারোকে আমি কেউ কামনা করছি না দোয়া করছি, কাইন্ড অফ সেমই। আপনি উইশডও লিখতে পারেন, প্রেডও লিখতে পারেন। তবে এখানে একটা নোট আছে। নোট হচ্ছে এইখানে মানে সেড টু এর পরে যে অবজেক্ট থাকে অনেক সময়, সেই এই উইশড বা প্রেডের পরে অবজেক্টটা লিখতে হয় না, এটা একটু মাথায় রাখেন। আর রিপোর্টেড স্পিচে কী লিখবো? আমরা প্রথমে লিখবো সাবজেক্ট যেখানেই থাকুক, তারপর লিখবো হচ্ছে মাইট, তারপর ভার্ব অন এক্সটেনশন, আর মাঝখানে যুক্ত করবো দ্যাট দিয়া। আমি আগেই বলেছিলাম ম্যাক্সিমাম সেন্টেন্সে যুক্ত হয় দ্যাট দ্বারা। একটা এক্সাম্পল দেখেন, যেমন টিচার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এখানে মে দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে ইনভার্টেড কমা, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সে যদি মে দিয়ে শুরু হয়, তাহলে আমরা জানি উইশড বা প্রেড লিখতে হয়, আর অবজেক্ট লিখতে হয় না বাইরে। তাহলে এখানে যে মি আছে, মি কিন্তু লিখবো না, আর সেড টু এর পরিবর্তে উইশড হবে নাকি প্রেড হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা আমি কামনাও করতে পারি আবার দোয়াও করতে পারি, রাইট? বা কামনা করাটাই উত্তম এখানে। তাহলে কিন্তু দুইটাই হবে, প্রেডও হবে উইশড হবে। তাহলে আমরা লিখতে পারি টিচার প্রেড মানে বা উইশড, তারপরে দুইটাকে যুক্ত করেছি দ্যাট দ্বারা। তারপরে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আল্লাহ। আল্লাহকে কিন্তু আসলে এটা কোনো পার্সন হিসেবে হয় না, এই জন্য আল্লাহ যেভাবে আছে ওইভাবেই বড় হাতেরই লিখবো। অন্য পার্সন হইলে মানে ওই যে পার্সন যেভাবে আমরা চেঞ্জ করি প্রোনাউনকে, সেভাবে চেঞ্জ করতাম। দেন হচ্ছে মাইট লিখবো, দেন ভার্ব অন এক্সটেনশন। বুঝতে পেরেছি? ধরেন এখানে যদি ইউ থাকতো, মে অন্য কেউ সিউ থাকতো, তাইলে আমরা সেই অনুযায়ী যে বাইরের সাবজেক্ট অবজেক্ট দ্বারা চেঞ্জ করতাম, সেটা তো আমরা অলরেডি শিখেছি। তাহলে অপটেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ হয় বুঝতে পেরেছি, এটা ইজি। এবার আসেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝবো কীভাবে? যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সে এই চিহ্নটা থাকে, হ্যাঁ, এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন, তাহলে বুঝবো সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটা কীভাবে চেঞ্জ করব? আমরা ভিতরের যে সেন্টেন্সটা সেটা দিয়ে ইমোশন প্রকাশ করবে নিশ্চয়ই। কোনো যদি আনন্দ প্রকাশ করে তাহলে জয় লিখবো এক্সক্লেমড উইথ জয়, যদি দুঃখ প্রকাশ করে লিখবো এক্সক্লেমড উইথ সরো, যদি কোনো বিস্ময় মানে খুবই সারপ্রাইজ মানে উত্তেজিত হয়েছেন তাহলে আপনি লিখবেন এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। আবার চমৎকার যদি বুঝায় তাহলে লিখবেন এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এরকম অনেক কিছু লিখতে পারেন আপনি, যেভাবে এক্সপ্রেস করবেন আপনার ইমোশনটাকে, মানে ওই সেন্টেন্স দিয়ে আপনি কী বুঝছেন। আর যদি কোনো ইমোশনই আপনি না বোঝেন, যে ওই সেন্টেন্স দিয়ে কোনো ইমোশনই বোঝায় নাই, তাহলে আর কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট এক্সক্লেমড এতটুকু লেখা দিলেই হবে, এক্সক্লেমড এতটুকু। এবং রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে কী লিখবো? সাবজেক্ট লিখবো, তারপরে হচ্ছে ভার্ব লিখবো এক্সটেনশন। মনে রাখবো এখানে ভেরি বা গ্রেট যুক্ত করে দেবো ভার্বের আগে, আর মাঝখানের যে যুক্ত করব দুইটা সেন্টেন্সকে সেটা করব দ্যাট দ্বারা। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন একটা এক্সাম্পল দেখি। দ্য গার্ল সেড টু দ্য বয় হাউ বিউটিফুল লাভ ইজ। তো এখানে দেখেন ইনভার্টেড কমার ভিতরে মানে রিপোর্টেড স্পিচে একটা এক্সক্লামেশন চিহ্ন আছে, তাহলে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যেহেতু সেটের পরিবর্তে আমরা বুঝতে হবে এখানে এক্সক্লেমড উইথ জয় হতে পারে, এক্সক্লেমড উইথ সরো হতে পারে, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এগুলো যে কোনো একটা হতে পারে। আর যদি ইমোশন না বুঝি আমরা তাহলে শুধু এক্সক্লেম লিখে দিব। তাহলে এখানে যে হাউ বিউটিফুল লাভ ইজ, ভালোবাসা কত না সুন্দর, তাই এটা কিন্তু আনন্দ নিয়ে বলে, তাই না? আনন্দ নিয়ে বলেছিল ছেলেটাকে, তাহলে সেটের পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ জয় লিখতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা দ্যাট দ্বারা যুক্ত করব, তারপরে লিখবো আগে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কিন্তু লাভ, তো এটাকে শুরুতে নিয়ে আসতে হবে। তারপরে ভার্ব লিখবো, ভার্ব আছে ইজ, আমরা জানি অ্যামেজার থাকলে চেঞ্জ করে হইতে হয় ওয়াজ ওয়ার। এই ভার্ব চেঞ্জ যে তখন কিন্তু আমরা দেখে আসছি যে অ্যামেজার থাকলে কী লিখতে হয়, তাহলে ওয়াজ। তারপরে আমরা যে এক্সটেনশন তার আগে ভেরিটা যুক্ত করে দিব, ভার্বের আগে না, সরি, এক্সটেনশনের আগে ভেরিটা যুক্ত করে দেবো, ভেরি অথবা গ্রেট যেটার সাথে যেটা যায় আর কি। তো এটার সাথে বিউটিফুলের আগে সামনে গ্রেট বিউটিফুল বলে না, ভেরি বিউটিফুলি বলে। তাহলে সেই হিসাবে হলো দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয়, তো কাকে বলছিল? টু দ্য বয়, টু দ্য বয়কে বলছে যে এক্সক্লেমড উইথ জয় টু দ্য বয় দ্যাট দ্বারা যুক্ত করছি। দেন হচ্ছে লাভ সাবজেক্ট, দেন হচ্ছে সরি এখানে ইজ আর চেঞ্জ হয় নাই, কেন বলতে পারেন? ইজ কিন্তু ওয়াজ হইতো, কিন্তু কেন চেঞ্জ হয় নাই? আমরা কিন্তু একটা এক্সেপশন দেখেছিলাম, যদি কখনো ইনভার্টেড কমার ভিতরে
মানে কোনো সত্যি কথা থাকে, চিরন্তন সত্যি, হ্যাঁ, তাইলে কিন্তু সেইটার ভার্ব কখনোই চেঞ্জ হয় না। লাভ ইজ ভেরি বিউটিফুল, ভালোবাসা সুন্দর, এটা কিন্তু চিরন্তন সত্যি, তাই না? এই জন্য এটাকে এখনও যদি আমি ওয়াজ লিখে দিতাম তাহলে এটা পাস্ট হয়ে যেত, মানে ভালোবাসা আগে সুন্দর ছিল এটা বুঝাইতো। তো এখন কি ভালোবাসা সুন্দর নাই? আচ্ছা যাই হোক, চিরন্তন সত্যির সময়ে আমরা কিন্তু ভার্ব চেঞ্জ করব না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন পর্যন্ত 5টা সেন্টেন্স কীভাবে সেন্টেন্স আকারে চেঞ্জ করতে হয় সেটা বুঝতে পেরেছেন। কেন সেন্টেন্স আকারে শিখলাম? আমরা কিন্তু প্রথমে একটা প্যাসেজ ন্যারেশনের কোশ্চেন দেখেছিলাম, যেটাকে সেন্টেন্স আকারে আগে প্রকাশ করছিলাম, যাতে সেন্টেন্স আকারে বুঝে তারপর এটাকে চেঞ্জ করা যেতে পারে। বুঝতে পেরেছেন আশা করি। এবার প্যাসেজ ন্যারেশন করার জন্য কিছু টিপস আগে দেখে নেন। এতক্ষণ তো সেন্টেন্স ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখেছেন। একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, মানে একজন ব্যক্তি অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বলছে বা অন্যান্য ব্যক্তিও অ্যাসার্টিভ বলছে, তাহলে তখন প্রথমটা আমরা সেডের পরিবর্তে সেডও লিখতে পারি, আবার টোল্ড লিখতে পারি। আবার পরের সেন্টেন্সের জন্য সেড বা টোল্ড না লিখে বারবার একই শব্দ আমরা রিপিট করব না, আমরা লিখতে পারি অলসো টোল্ড, মানে আরও বললো। তারপরে আমরা লিখতে পারি অ্যাডেড মানে তার কথার সাথে সে যোগ করলো, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে লিখতে পারি ফার্দার টোল্ড, তাহলে এর বেশি আর লেখা লাগবে না, কারণ এত সেন্টেন্স থাকে না। তাহলে আমরা প্রথমবারে সেড বা টোল্ড লিখতে পারি, তারপরে এবারে টোল্ড না লিখে আমরা লিখতে পারি অলসো টোল্ড, তারপর লিখতে পারি অ্যাডেড, তারপর লিখতে পারি ফার্দার টোল্ড। আচ্ছা, তখন যদি একাধিক ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, মানে একাধিক প্রশ্ন করার যদি এরকম থাকে, একাধিক প্রশ্ন একই ব্যক্তি করতেছে, তো প্রথমবার আমি লিখতে পারি আস্কড, সে প্রশ্ন করছে। পরের বার সে যদি আবার প্রশ্ন করে তাহলে লিখবো সে অলসো আস্কড, মানে সে আরও প্রশ্ন করলো। তারপরে যদি সে পরে আবার প্রশ্ন করে তাহলে লিখতে পারি এগেইন আস্কড, সে আবার প্রশ্ন করলো। তারপর যদি আবারও প্রশ্ন করে তাহলে আমি বলতে পারি আস্কড এগেইন। তো এতবার তো প্রশ্ন করবে না, কিন্তু যদি করে আর কি, হ্যাঁ, মানে বারবার আস্কড এগুলো লিখেন না, এই চেষ্টা প্যাসেজ আকারে একবার আস্ক লেখেন, একবার অলসো আস্ক লেখেন, একবার এগেন আস্ক লেখেন, অথবা একবার আস্কড এগেন লেখেন। আচ্ছা, তারপরে যদি কোনো কোশ্চেন্সের অ্যান্সার আসে, হ্যাঁ, সাধারণত একজন একটা কোশ্চেন করলে পরের ব্যক্তিটা তো অ্যান্সার দিবে, অ্যান্সারটা নিশ্চয়ই অ্যাসার্টিভে দেবে, তখন সাধারণত অ্যাসার্টিভে টোল্ড লিখতে হয়, আমরা জানি। কিন্তু টোল্ড না লিখে তখন রিপ্লাই লিখতে হয়, কারণ অ্যান্সারের মানে কোশ্চেনের কোনো অ্যান্সার সাধারণত এটা জবাব দেওয়া বোঝায়, আর রিপ্লাইড মানে জবাব দেওয়া, টোল্ড মানে বলার থেকে জবাব দেওয়া বেশি কারেক্ট। এজন্য কোনো কোশ্চেন্সের অ্যান্সার যদি আসে তখন টোল্ড লিখতে গিয়ে আপনি টোল্ড না লিখে রিপ্লাইড লিখবেন। আচ্ছা, আরেকটা টিপস হচ্ছে, যদি মানে ইনভার্টেড কমার বাইরে সেট ছাড়া, হ্যাঁ, আর অন্য কিছু থাকে, তাইলে আর সেট পরিবর্তন মানে ওইগুলা পরিবর্তন করা লাগবে না। সেট তো পরিবর্তন করে বিভিন্ন কিছু লেখা দেখিয়েছি, কিন্তু সেট ছাড়া যদি অন্য কিছু থাকে, যেমন রিটোর্টেড, তারপরে ক্রাইড, লাফড, হোপড, এগুলো যাই থাকুক সেট ছাড়া সবই যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখে দিব, আর কিছু চেঞ্জ করব না। ঠিক আছে, এবার আসেন, যদি কখনো দেখেন যে ইনভার্টেড কমার ভিতরে এগুলো আছে সাবজেক্ট প্লাস উইশ, যেমন আই উইশ, হি উইশ, বা আই হোপ, হি হোপ, শি হোপ, বা লেখা আছে আই থিঙ্ক, ইউ থিঙ্ক, হি থিঙ্ক, এরকম দেখা আছে, তারপরে আরেকটা সাবজেক্ট দিয়ে অন্য কিছু বলছে, তখন আমরা ওই ভিতরে যেটা আছে ওইটাকেই বাইরে নিয়ে আসবো, লিখবো আই উইশড বা হি উইশড বা আই হোপড বা হি হোপড বা হি থট বা আই থট লিখে দেন দ্যাট দিয়ে তারপর নর্মালি যেভাবে করার এভাবে করব। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। এই হচ্ছে আপনার টিপস। আরেকটা হচ্ছে 6 নম্বর, যে অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্ট দেয়া থাকে না প্রথম সেন্টেন্সে, তখন পুরো প্যাসেজটা পড়ে সাবজেক্ট এবং অবজেক্ট বের করব, মানে দুইজন ব্যক্তি কে প্যাসেজের মধ্যে, সেটা বের করে প্রথম সেন্টেন্স আমরা যখন সলভ করব তখনই সাবজেক্ট অবজেক্ট মেনশন করে দিব, যাতে পরবর্তীতে বারবার দুইজনকে মেনশন করা না লাগে, একজনকে বললেই বোঝা যায় আরেকজনকে। হ্যাঁ, এই হচ্ছে কয়েকটা টিপস, এগুলো মাথায় রাখবেন। এইবার এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যদি সলভ করার চিন্তা করেন, তাইলে ধরেন আমরা প্রথম সেন্টেন্সে লিখতে পারি, ধরেন এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, বুঝাই যাচ্ছে সাবজেক্ট আছে, তাহলে সেই হিসাবে আমরা অ্যাসার্টিভের জন্য আমরা প্রথমে খুঁজে বের করতে হবে দুজনকে। আমরা তো এখানে ইজিলি বুঝে যাচ্ছে একজন হেডমাস্টার, একজন স্টুডেন্টস, তাহলে যেহেতু প্রথমটা অ্যাসার্টিভ, তাহলে কে কাকে বলছে? স্টুডেন্ট বলছে টিচারকে, তাহলে আমরা লিখে দেবো স্টুডেন্ট, আর সাইডের পরিবর্তে অ্যাসার্টিভের ক্ষেত্রে টোল্ড লেখা যায়, স্টুডেন্ট টোল্ড দ্য হেডমাস্টার, আর কমার জায়গায় অ্যাসার্টিভের জন্য দ্যাট লিখতে হয়। তারপরে এই যে প্লুরাল, আমরা কিন্তু দেখে আসছি যে উই যদি মানে ভিতরে যদি পার্সন প্লুরাল থাকে তাহলে বাইরে দেখতে হবে এখানে কি আই মি আছে কিনা, যদি না থাকে তাহলে যেভাবে আছে ওইভাবেই থাকবে না, দে দ্বারা পরিবর্তন হবে। আর যদি বাইরে আইমি থাকে তাহলে ভিতরে যা আছে ওই টুই যা আছে যেভাবে আছে ওইভাবেই রাখতে হবে। কিন্তু এখানে দেখেন বাইরে কিন্তু দ্য স্টুডেন্টস আছে, হেডমাস্টার আছে, আই বা মি নাই, তাহলে উইটা চেঞ্জ হয়ে দে এর মধ্যে চলে যাবে। উই 1 নম্বরে, দে এর 1 নম্বর দেই হয়, তাহলে দ্যাট দে। আর ওয়ান্ট হচ্ছে ভার্ব 1, আমরা জানি ভার্ব 1 থাকলে ভার্ব 2, তাহলে দে ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। আর কোনো ওয়ার্ড এখানে নাই যেগুলোকে চেঞ্জ করার প্রয়োজন আছে। তারপরে আমরা লিখবো দ্য হেডমাস্টার সেড, হেডমাস্টার বলছে, কিন্তু এইখানে
এখানে দেখেন এখানে ইনভার্টেড কমার ভিতরে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, হ্যাঁ। তো প্রশ্নবোধক চিহ্ন থাকলে কিন্তু আমরা জানি যে ইন্টারোগেটিভ, তো সেটার পরিবর্তে অ্যাস্কড হবে। সে প্রশ্ন করছে, হেডমাস্টার প্রশ্ন করছে হোয়াই দিয়ে আর কি বোঝায় বলেন তো? হোয়াই কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আমরা বলে আসছি, যদি কখনো দেখেন কোনো সেন্টেন্সে ভার্ব দেওয়া নেই, তাহলে আগের যে সেন্টেন্সটা ভার্ব আছে সেই সেন্টেন্সটা লিখতে পারি। যেমন ওয়ান্ট, আগের সেন্টেন্সে ভার্ব হচ্ছে ওয়ান্ট, এখানে আমরা লিখতে পারি হোয়াই ইউ ওয়ান্ট, স্যার জিজ্ঞেস করছে তুমি কেন চাও, হ্যাঁ। তাহলে এখানে আমরা অ্যান্সারে লিখতে পারি আস্কড দ্য রিজন অথবা আস্কড হোয়াই দে ওয়ান্টেড, সে চায়। এখানে দে ওয়ান্টেড ছিল না, এই যে সাবজেক্ট এবং ভার্ব দেখেন দে ওয়ান্টেড, এটাকে আমরা পরের সেন্টেন্সে লিখে দিতে পারি আস্কড হোয়াই দে ওয়ান্টেড, বা আমরা অনেক সময় এটাকে শর্টকাটে হোয়াই থাকলে লিখতে পারি আস্ক দ্য রিজন, কারণটা জানতে চাচ্ছে। আচ্ছা, তারপরে আছে দ্য স্টুডেন্ট সেড, স্টুডেন্ট বলল উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল। আচ্ছা দেখেন এখানে সেড আছে এবং পরের কথাটায় আছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা কিন্তু জানতে টোল্ড বারবার না লিখে অলসো টোল্ড লিখতে হয়। কিন্তু আগে কিন্তু সেন্টেন্সে হেডমাস্টার কোশ্চেন করছে, তো কোশ্চেনের অ্যান্সার হিসেবে যদি কোনো অ্যাসার্টিভ আসে আমরা জানি টোল্ড না লিখে রিপ্লাইড লিখতে হয়। তাহলে আমরা লিখতে পারি দ্য সেডের পরিবর্তে দ্য স্টুডেন্টস রিপ্লাইড দ্যাট। তারপরে ইনভার্টেড কমার ভিতরে আছে উই, তা আবারও আছে প্লুরাল, তাহলে এই বাইরে তো আর কেউ নাই, মানে আই মি নাই, তাহলে এখানে উই বলতে তারা বুঝাইছে, সো দে, তো দে ওয়ান্ট আছে তাই ওয়ান্টেড হবে টু মেক ইট, ইট থাকলে দ্যাট লেখা যেতে পারে, তাহলে ইট থাকলে দ্যাট, আমরা দেখেছি কিভাবে চেঞ্জ করতে হয়, ইট থাকলে দ্যাট, মেমোরেবল ইন আওয়ার। আচ্ছা আওয়ারও কিন্তু চেঞ্জ হবে, আওয়ার বলতে 3 নম্বরে আছে, তাহলে দের 3 নম্বর হচ্ছে দেয়ার, তাহলে আওয়ারের জায়গায় হবে দেয়ার লাইফ। আচ্ছা তারপরে সেন্টেন্স আছে দ্য হেডমাস্টার সেড, বলছে ডোন্ট ওয়ারি, মানে চিন্তা করো না, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু কিন্তু নিষেধ করছে না, তো ডোন্ট ওয়ারি মানে ডোন্ট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটা ইম্পারেটিভ এবং সেখানে ফরবেট লিখতে হয়। দ্য হেডমাস্টার ফরবেট, তারপর টু দেওয়া ভার্বন, তো ভার্বন তো ওরি, তাহলে হচ্ছে দ্য হেডমাস্টার ফরবেট টু ওরি, দ্য হেডমাস্টার ফরবেট টু ওরি। এবং সে তার আরেকটা কথা ছিল, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আই শ্যাল টেক অল দ্য, তো সে টোল্ড না বলে আমরা এখানে অলসো টোল্ডও বলতে পারতাম, আবার অ্যাডেডও বলতে পারতাম, কিন্তু ওই টিচার এখনও একটা জিনিসও বলে নাই, এই জন্য তার জন্য একটা টোল্ডও ইউজ করি নাই, এই জন্য টোল্ড লিখতে পারবো, নাহলে চাইলে আপনি অ্যাডেডও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। টোল্ড দ্যাট যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটাকে যুক্ত করতে হবে দ্যাট দ্বারা। তারপরে আই দিয়ে কোন পার্সন, ফার্স্ট পার্সন, কাকে বুঝাইছে? সাবজেক্টকে, এখানে সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট মানে হচ্ছে হেডমাস্টার, তাহলে তার জন্য আমরা লিখবো হি। তারপর শ্যাল বা উইল থাকলে আমরা জানি উড লিখতে হয়। তারপর টেক অল দ্য নেসেসারি, আচ্ছা এখানে শ্যাল টেক, অনেকে ভাববেন যে স্যার শ্যালকে উড করলাম কিন্তু টেককে কেন টুক করলাম না, কারণ ভার্বন থাকলে তো ভার্ব টু। মনে রাখবেন এই যে এইখান থেকে দুইটা ভার্ব যদি পরপর থাকে, প্রথমটাই করব আমরা, পরেরটা করব না, মানে চেঞ্জ করব না, দুইটা ভার্ব পরপর থাকলে। অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, এখানে যা আছে ওইভাবেই চেঞ্জ করার মতো কিছু নাই। আশা করি এটা বুঝতে পেরেছেন খুবই ক্লিয়ারভাবে প্যাসেজ ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হয়। তা এখানে একটা জিনিস খেয়াল রাখেন, দুইটা সেন্টেন্স যখন একসাথে থাকে অনেক সময় আমরা কারণ ফলাফল থাকলে বিকজ দিয়ে যুক্ত করে দিতে পারি। যে এখানে বলছিল ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমি তোমার জন্য সব অ্যারেঞ্জ করে দিব, তাহলে আপনি চাইলে এই যে ফরবেট টু ওয়ারি মানে নিষেধ করলো চিন্তা করতে, কারণ কি? কারণ হচ্ছে সে সব নেসেসারি স্টেপসগুলো নিবে, মানে পদক্ষেপগুলো। তাহলে বিকজ হি উড টেক অল দ্য নেসেসারি, এখানে বিকজ শব্দটা কিন্তু আমি চাইলে ইউজ করতে পারবো, না চাইলেও সমস্যা নাই, তাও লিখে দিলাম আর কি, জানিয়ে দিলাম যেহেতু করা যায়। আচ্ছা কিছু ফ্রেজ এবং ক্লজ পরিবর্তন দেখি আমরা, তো ওয়ার্ড পরিবর্তন আছে কিন্তু কিছু ফ্রেজ আছে যেগুলোর পরিবর্তন ওইগুলাই হয়। যেমন হচ্ছে ধরেন যদি স্যার থাকে তাহলে আমরা লিখব রেসপেক্টফুল্লি, হ্যাঁ। কোনো সেন্টেন্সে স্যার থাকলে আমরা যেমন টোল্ড লেখার আগে লিখব রেসপেক্টফুলি টোল্ড, অ্যাস্ক লেখার আগে লিখব রেসপেক্টফুলি অ্যাস্কড, রিপ্লাইড লেখার আগে লিখব ধরেন স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্য টিচার, টিচারকে রেসপেক্টফুলি করলো। আচ্ছা স্যার থাকলে মানে স্যার শব্দটা থাকলে আমরা রেসপেক্টফুলি লিখব। ইয়েস থাকলে লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, হোয়াই থাকলে একটু আগে কিন্তু হোয়াই ছিল, হোয়াই থাকলে আমরা লিখব আস্কড দ্য রিজন, সাবজেক্ট তো অবশ্যই থাকবে, সাবজেক্ট আস্কড দ্য রিজন। আচ্ছা যদি থাকে রিলেশনশিপ, যেমন বলে না মাই ফাদার, মাই মাদার, মাই ম্যাম, ফ্রেন্ডস, মাই বাডি, এরকম যত রিলেশনশিপের কথা বলবে আমরা লিখব অ্যাড্রেসিং অ্যাজ রিলেশনশিপ। অনেকে এটা লেখে অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ রিলেশনশিপ, অ্যাড্রেসিং হার অ্যাজ মানে হচ্ছে ফাদার, অ্যাড্রেসিং দেম অ্যাজ মাদার, এগুলো বলে না, এগুলো বলবেন না, আপনি সহজ করে নেন। রিলেশনশিপ যার কথাই বলবে, যেমন ফাদার, মাদার, ব্রাদার যাই বলুক আপনি লিখবেন অ্যাড্রেসিং অ্যাজ, তারপর যে রিলেশনটা বললো সেটা, যেমন মাই সান তাহলে লিখবেন অ্যাড্রেসিং অ্যাজ মাই সান, শেষ, হ্যাঁ। রিলেশনশিপ থাকলে অ্যাড্রেসিং অ্যাজ। যদি থাকে আল্লাহ বা গড
যদি অ্যাড্রেস করা থাকে, যেমন আল্লাহ সাবজেক্টে না অন্যভাবে, ধরেন আল্লাহ প্লিজ হেল্প আস, হ্যাঁ সাবজেক্টে কিন্তু আল্লাহ নাই, প্লিজ হেল্প আস এটা কিন্তু হবে ইম্পারেটিভ, তখন হবে সোয়ারিং বাই আল্লাহ, হ্যাঁ তখন সে সোয়ারিং বাই আল্লাহ, হ্যাঁ গডও লেখা যেতে পারে, লর্ডও লেখা যেতে পারে, বাট আল্লাহ থাকলে আল্লাহই। আচ্ছা, তারপরে এই শব্দগুলো থাকতে পারে ওকে, ওয়েল, অল রাইট, আই সি, এই শব্দগুলো থাকলে আমরা লিখব এগ্রিড বা ডিসএগ্রিড, এটা দিয়ে প্রকাশ করে সাধারণত এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট। ধরেন ওকে বললো তাহলে আপনি বললেন সাবজেক্ট এগ্রিড, বললো ওহ দিয়ে বললো আপনি বুঝলেন যে ও আসলে এটার সাথে সম্মত না, তাহলে লিখবেন সাবজেক্ট যে আছে সে ডিসএগ্রিড। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরও কয়েকটা আছে, যেমন উইশ, যদি গুড মর্নিং, গুড নাইট, হ্যাপি বার্থডে, অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি এগুলো থাকে তাহলে লিখবেন সাবজেক্ট উইশ, তারপরে কাকে উইশ করলো অবজেক্টকে, তারপরে যে উইশটা করছে সেই উইশটার নাম লিখে দিবেন। যেমন গুড মর্নিং থাকলে গুড মর্নিং, যেমন বলতে পারেন যে হি সেড টু মি গুড মর্নিং, তাহলে হি উইশড মি গুড মর্নিং শেষ, হ্যাঁ, বা হি উইশড মি গুড নাইট। ওকে, যদি গুড বাই থাকে তাহলে লিখবেন সাবজেক্ট, তারপরে বেড, উইশটার জায়গায় বেড, তারপরে অবজেক্ট, তারপরে গুড বাই। থ্যাংক ইউ বা কংগ্রাচুলেশন থাকলে লিখবেন সাবজেক্ট থ্যাঙ্কড বা কংগ্রাচুলেটেড, অবজেক্ট। এক্সাম্পল দেখেন কয়েকটাই, তিনটা জিনিসের, যেমন টিচার সেড টু মি গুড মর্নিং, তাহলে আমরা লিখব টিচার উইশড মি, কারণ সেডের পরিবর্তে আমরা জানি যে এখানে বলছে উইশড, তারপর অবজেক্ট, তারপরে উইশ, যে উইশটা করছে সেটা, যেমন এখানে উইশগুলো আছে এই গুড মর্নিং, গুড নাইট এগুলো থেকে, যেখানে গুড মর্নিং আছে গুড মর্নিং, তাহলে টিচার উইশড মি গুড মর্নিং। তারপরে আরেকটা দেখেন টিচার সেড টু দ্য স্টুডেন্ট গুড বাই, তা গুড বাই থাকলে আমরা জানি বেড লিখতে হয়, উইশড না, তাহলে লিখবো টিচার বেড দ্য স্টুডেন্ট গুড বাই। তারপরে এখানে থাকতে পারে টিচার সেড টু মি থ্যাংক ইউ, মানে হি সেড টু মি থ্যাংক ইউ, সে আমাকে থ্যাংক ইউ বললো, তাহলে আমরা সহজে লিখবো সাবজেক্ট, তারপর থ্যাঙ্কড বা কংগ্রাচুলেশন থাকলে কংগ্রাচুলেটেড, অবজেক্ট, যেমন হি থ্যাঙ্কড মি শেষ, হি থ্যাঙ্কড মি শেষ। বুঝতে পেরেছেন? আরেকটা দেখেন, যদি অনেকগুলো সেন্টেন্স থাকে এবং সেখানে কারণ শর্ত, একটু আগে কিন্তু দেখেছি যে দুইটা, একটা কারণ একটা হলে সেখানে আমরা সিন্স, অ্যাজ, হোয়েন বা বিকজ ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখেন, দ্য হেডমাস্টার সেড ডোন্ট ওয়ারি আই শ্যাল টেক দ্য অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, একটু আগের যে সেন্টেন্সটা ছিল, তো এখানে আগেরটা বলছে চিন্তা করুন আমি সব করব, তাহলে চিন্তা করতে না করছে, কারণ কি? কারণ হচ্ছে সে সব কিছু করে দিবে, তাহলে আমরা লিখতে পারতাম টিচার ফরগেট টু ওয়ারি, চিন্তা করতে না করছে, বিকজ, কারণ, এই যে বিকজ দিয়ে যুক্ত করছি, পরের অংশটা যেহেতু কারণ দিয়ে বুঝাইছে, হি উড টেক অল দ্য নেসেসারি, সে যে সব কিছু ব্যবস্থা করে দিবে। আচ্ছা, মাল্টিপল সেন্টেন্স ছাড়া ধরেন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হলো কিন্তু তারপরে দেওয়া আছে একটা ইন্টারোগেটিভ প্রশ্ন, তাহলে আমরা কি লিখব? বিং সারপ্রাইজড। যেমন আবার যদি সরি থাকে তাহলে লিখতে পারবো সাবজেক্ট অ্যাপোলোজাইজড, তারপরে হচ্ছে টু লিখে দেন অবজেক্টে যে থাকবে তাকে। তারপরে যদি ট্যাগ কোশ্চেন থাকে, যেমন কোনো অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমরা লিখবো অ্যাজিউমড দ্যাট। আচ্ছা, এগুলোর একটা এক্সাম্পল দেখেন, তিনোটার। ধরেন হি সেড টু মি ইউ আর গোয়িং টু প্লেগ্রাউন্ড আরেন্ট ইউ, এটা কিন্তু একটা ট্যাগ কোশ্চেন, রাইট? ট্যাগ কোশ্চেন থাকলে আমরা কি লিখবো? মানে যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখবো, খালি লাস্টে লিখবো অ্যান্ড অ্যাজিউম দ্যাট। তাহলে লিখবো হচ্ছে হি আস্কড মি, যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন, দেন ইফ, হি আস্কড মি ইফ, তারপর হচ্ছে ইউ কাকে বুঝাইছে? মিকে, মানে অবজেক্টকে, সেকেন্ড পারসন যেহেতু, তাহলে আই, এমিজার থাকলে ওয়াজ ওয়ার, আই ওয়াজ গোয়িং টু প্লে গ্রাউন্ড, অ্যান্ড এই যে ট্যাগ কোশ্চেনের জন্য লিখলাম অ্যান্ড অ্যাজিউম দ্যাট, একটু আগে দেখেছি যে ট্যাগ কোশ্চেনের জন্য লিখবো অ্যান্ড অ্যাজিউম দ্যাট। তারপর লিখবো প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কী ছিল? ইউ মানে কোনটাই, যে সেকেন্ড পারসন আছে যেহেতু এখানে অবজেক্টকে বুঝাইছে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে, তাহলে আই, আর এখানে ভার্ব ছিল আর নট, তাহলে হবে আই ওয়াজ। এখানে মনে রাখবেন ট্যাগ কোশ্চেন কিন্তু নিয়ম হচ্ছে সেন্টেন্সে পজিটিভ থাকলে ট্যাগ কোশ্চেনে নট এমনিতেই দিতে হয়, কিন্তু মূলত ট্যাগ কোশ্চেনে নেট নাই, হ্যাঁ ট্যাগ কোশ্চেনে নট থাকে না, সো এখানে নটটা ইউজ করবেন না। বুঝতে পেরেছেন? তারপরে ধরেন হি সেড টু মি আই এম সরি, তাহলে কী হবে? অ্যাপোলোজাইজ টু অবজেক্ট, তাহলে হি অ্যাপোলোজাইজ টু মি, হি অ্যাপোলোজাইজ টু মি, সাবজেক্টকে অ্যাপোলোজাইজ, তারপরে অবজেক্ট। তারপর ধরেন রন সেড টু হার, রন তাকে বললো ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ রিতা লুকড। খেয়াল করেন অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপরে শেষে আছে ইন্টারোগেটিভ চিহ্ন, যে এরকম আর কি, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে কিন্তু শেষে আছে ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে এটা কি আসলে অ্যাসার্টিভ বলবো নাকি এটা ইন্টারোগেটিভ বলবো? আমরা তো জানি শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, ইন্টারোগেটিভ বলবো, কিন্তু শুরু তো অ্যাসার্টিভের মতো হয়েছে, এই জন্য আমরা লিখবো বিং সারপ্রাইজড। তাহলে বলতে পারি বিং সারপ্রাইজড, রন আস্কড, রন তাকে জিজ্ঞেস করলো, তারপরে ইন্টারোগেটিভের মতো যেভাবে আছে সেভাবে, প্রথমে যেহেতু ডাব্লিউ যুক্ত দিয়ে শুরু হয় নাই এই জন্য ইফ লিখলাম, তারপর সাবজেক্ট আছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দ্বারা, অবজেক্টে আছে হার, তাহলে হবে শি, ইফ শি, তারপরে হ্যাভ আছে হয়ে যাবে হ্যাড, রিমেম্বার্ড হাউ রিতা লুকড, রিতা থার্ড পারসন চেঞ্জ করা লাগবে না, লুকড হচ্ছে ভার্ব টু হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে হ্যাড লুকড। বুঝতে পেরেছেন?
অনেক বড় হয়ে গেল, পুরো 1 ঘন্টার মতো। ভালো লাগলে, আমি জানি অনেক বড়, বোরিং হয়ে গেছেন, বাট পুরোটা দেখলে পুরো ন্যারেশন কভার হয়ে যাবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।